Bismillahirrahmanirrahim. So let's start our today's session. Today it will be our 22nd lecture and we'll be discussing on writing model today. At the same time, today is the learning process to write paragraph. আমরা বডি প্যারাগ্রাফ কিভাবে লিখে আমরা এর আগে আলোচনা করেছিলাম প্যারাগ্রাফ নিয়ে, ইন্ট্রোডাকশন, কনক্লুশন। বডি প্যারাগ্রাফ আমাদের দুটো অথবা তিনটা থাকবে। তো সেখানে আমরা ইন্ট্রোডাকশন, থিসিস স্টেটমেন্ট নিয়ে কথা বলেছিলাম, আমরা প্যারাফ্রেজ নিয়ে কথা বলেছিলাম, আমরা বডি প্যারাগ্রাফ যেগুলো হবে সেগুলোর আমরা কিভাবে কনস্ট্রাকশনটা হবে সেটা নিয়ে আজকে আমাদের আলোচনাটা, আমাদের আজকের বিষয়বস্তু এইসবের আলোচনা, বডি প্যারাগ্রাফ কনস্ট্রাকশন। এবং তারপরও আমরা আজকে আরেকটা টাইপের এসে টাইপ, যেটা আমরা রাইটিং টাস্ক 2 আমরা পাই, সেই ধরনের স্যাম্পল অ্যান্সার আলোচনা করার চেষ্টা করি। সো প্রথম কথা হচ্ছে, যেমন দেখেন, যদি আমরা ফ্রুট সালাদ বলতে, আপনারা তো এটা আপনাদের খুব পরিচিত টার্ম, সেই জন্য ফ্রুট সালাদ আর স্মুদি এখনকার জেনারেশনে, আমাদের সময়ে এই বিষয় স্মুদি ব্যাপারগুলো খুব বেশি আমরা ছোটবেলায় আমাদের স্কুল কলেজ লাইফেও খুব বেশি পাই নাই, কিছুটা ইউনিভার্সিটি লাইফে কিছুটা পেয়েছে, আমরা এতটা অভ্যস্ত ছিলাম না। তবে এখন আমার স্টুডেন্টরা দেখি এইসবের টার্মগুলো তারা বেশ তাদের লাইফের সাথে পরিচিত। তো সেটা তো যেটা হয়, স্টুডেন্টরা কি প্যারাগ্রাফে এই যে ফ্রুট সালাদের মতো প্যারাগ্রাফ যদি লিখে ফেলেন, কি করে, ডিফারেন্ট টাইপস অফ আইডিয়াস নিয়ে আসে। হ্যাঁ, যেমন ফ্রুট সালাদে কি হয়, সব ধরনের ফল একসাথে থাকে, অ্যাপেল থাকে, স্পেশালি আপনার গ্রেপ থাকে, আঙ্গুর থাকে, অ্যাপেল থাকে, আরও বেশ কিছু ভ্যারাইটিসের সিজনাল ফ্রুটসগুলো থাকে। তো একটা প্যারাগ্রাফ হচ্ছে আপনার একটা সিঙ্গেল আইডিয়া নিয়ে আপনাকে লিখতে হয়। ডিফারেন্ট প্যারাগ্রাফ উইল কন্টেন ডিফারেন্ট আইডিয়াস। একটা এসেতে আপনি ডিফারেন্ট আইডিয়াস, ডিফারেন্ট আর্গুমেন্ট আপনি প্রেজেন্ট করতে পারবেন, তবে আপনার একটা প্যারাগ্রাফে, সিঙ্গেল প্যারাগ্রাফ শুড কন্টেইন সিঙ্গেল সেন্ট্রাল আইডিয়া। যে বিষয়টা নিয়ে, ধরেন ইকোনমিক্যাল গ্রোথ নিয়ে আপনি কোনো লিখছেন, আবার সোশ্যাল কনটেক্সট, এখন আপনি ইকোনমিক্যাল, সোশ্যাল, পলিটিক্যাল সবই যদি এক প্যারাগ্রাফে আলোচনা করেন, তখন সেটাকে আমি বলতে যাচ্ছি এটা ফ্রুট সালাদ হয়ে যাচ্ছে, সব ফল একসাথে মিশিয়ে খাওয়া। সো আলাদা আলাদাভাবে, যেটা স্মুদির যে কথাটা বলছি, এটা উই এক্সপেক্ট or your writing should be on based one central idea for writing one paragraph or the paragraph, body paragraph. তাহলে বডি প্যারাগ্রাফ যদি দুটো থাকে, দুটো বডি প্যারাগ্রাফের বিষয়বস্তু ডিফারেন্ট হবে। ধরেন আপনি সোশ্যাল কনটেক্সট নিয়ে আলোচনা করতে চাচ্ছেন, সেটা আলোচনা করবেন আপনি একটা প্যারাগ্রাফে। আবার ইকোনমিক্যাল আর পলিটিক্যাল যদি কনটেক্সটে আলোচনা করেন, তাহলে সেটা আরেকটা আলাদা প্যারাগ্রাফ করতে হবে। এই জিনিসটা আমাদেরকে ভালো করে বুঝে নিতে হবে। তাহলে ফরম্যাটে, মূলত আপনার রাইট আপটা যদি ফরম্যাট বেস হয়, যে সুন্দর ফরম্যাটে অর্গানাইজড ওয়েতে হয়েছে, তাহলে এটার মার্কস, এটা স্ট্যান্ডার্ড খুব হাইলি ইভালুয়েটেড হয়, হ্যাঁ, রেটিংটা ভালো থাকে। তো এমন কিছু করব না যেটা ফরম্যাটের বাইরে, আমরা চেষ্টা করব ফরম্যাটটা বোঝার এবং ফরম্যাট মতোই লিখব। প্যারাগ্রাফ যখন দেখেন, আমরা আমাদের স্কুল কলেজেও আমরা প্যারাগ্রাফগুলো লিখেছি, বিশেষ করে আপনারা যখন এইচএসসি লেভেল পাস করেছেন, আপনাদের প্যারাগ্রাফে কোয়েশ্চেনটা আসতো এবং ওই প্যারাগ্রাফে 5টা কোয়েশ্চেন থাকতো। এখন 5টা কোয়েশ্চেন যারা 5টা প্যারাগ্রাফে আলাদা আলাদা প্যারাগ্রাফে লিখেছে, ওদের ফরম্যাটটাই হয় না। সো 5টা কোয়েশ্চেনেরই অ্যান্সার করবেন একটা সিঙ্গেল প্যারাগ্রাফে যখনই প্যারা হয়ে যায়, ওটা মার্কস 50% একেবারে ডিসকাউন্ট মার্ক চলে যায়। তো এই বিষয়গুলো অনেক লিখতে পারলেই হবে না, সেই লিখতে পারার সাথে আপনাকে ফরম্যাটটাও বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, যে আমরা যখনই প্যারাগ্রাফ লিখবো, প্যারাগ্রাফে আমাদের একটা সিঙ্গেল একটা আইডিয়া or সেন্ট্রাল একটা আইডিয়া নিয়ে আমরা লিখবো। If your body paragraph one is about health, do not mention money inside it. So আমরা ইকোনমিক্যাল স্ট্যাটাস নিয়ে বলছি বা সিচুয়েশন ইকোনমিক নিয়ে বলছি, সেখানে আমরা পলিটিক্যাল সিচুয়েশন নিয়ে আসবো না, সিমুলেশনও নিয়ে আসবো না।
তাহলে আলাদা হবে, সেপারেট হবে। আমাদের বডি পার্টসগুলো দেখেন না সেপারেট, আমাদের ইন্টেস্টাইন যেই জায়গায়, আমাদের লোয়ার বডি পার্ট, আমাদের মাসেলগুলো আলাদা, মিডল বডি পার্টের মাসেলগুলো আলাদা, আমাদের আপার বডি পার্টের মাসেলগুলো আলাদা, অ্যারেঞ্জমেন্টটাই আলাদা। তো মানুষের বডি যেভাবে সেপারেটলি ডিজাইন করা আলাদা আলাদা আছে, একসাথেই পুরো বডিটা একসাথে, কিন্তু আমরা পার্টসগুলো আলাদা আইডেন্টিফাই করতে পারি। তো এমন না যে লিভার উপরে বডি পার্টেও একটু লিভার আছে, মাঝে বডি পার্টেও একটু লিভার, লোয়ার বডি পার্টেও একটু করে লিভার থাকতে পারতো, সব জায়গায় লিভারটা ছড়িয়ে থাকতে পারতো না। তো এই যে সেপারেট করা হয়েছে, সেপারেট হার্টের জায়গায় পুরোটা হার্ট, লিভারের জায়গায় পুরোটা লিভার, এভাবে আপনাকে ইন্টেস্টাইন যেখানে সেখানে ওটা জুড়ে আছে। তো বিষয়টা এরকম, আপনি একটা অবয়ব দিবেন, একটা এসে লিখবেন, সেই এসের মধ্যে হ্যাঁ ডিফারেন্ট ডিফারেন্ট পার্টস উড বি দেয়ার। Introduction part would be there, that would be different from other paragraphs. Conclusion paragraph will be different from other paragraphs. So, similarly, your first body paragraph should be different from other paragraphs, the content based on the content, context, and the topic. তাই না? তো সেই বিষয়গুলো এখন চলেন আমরা কিভাবে প্যারাগ্রাফটা লিখব, প্যারাগ্রাফে কি কি জিনিস থাকবে। সো প্যারাগ্রাফে এই যে আমরা PEEL এই ফর্মুলাটা আমরা প্যারাগ্রাফে মাথায় রাখবো। প্রথমটা কি, আমি কি ক্লেম করছি বা আমি কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, দ্যাট উড বি দ্য টপিক সেন্টেন্স, পয়েন্ট। প্রত্যেকটা প্যারাগ্রাফের ফার্স্ট লাইন কেমন হওয়া উচিত, কি থাকবে সেখানে, এই প্যারাগ্রাফের বিষয়বস্তু কি, আলোচনার বিষয়বস্তু কি, দ্যাট ইজ দ্য পয়েন্ট অফ দ্য প্যারাগ্রাফ, দ্যাট শুড বিকাম as your first sentence of the paragraph, যেটাকে আমরা টপিক সেন্টেন্স বলি, তাই না, যে ক্লেইমটা, হোয়াট ইজ দ্য মেইন আর্গুমেন্ট অফ দিস স্পেসিফিক প্যারাগ্রাফ। এরপরে ওই পয়েন্টটাকে আপনি এটা বলতে কি বোঝাচ্ছেন, এরপরে ওটাকে এক্সপ্লেইন করতে হবে। why is this true, why do you think that this is true, you need to explain how does it happen, কিভাবে এটা ঘটে বা ঘটবে, এই ব্যাপারটা, এই বিষয়টা আপনাকে এক্সপ্লেনেশনের মাধ্যমে স্টাবলিশ করতে হবে আপনার পয়েন্টটাকে, ইউ উইল স্টাবলিশ দ্যাট, তাই না। সো এরপরে যেটা আসবে এটা একটা রেফারেন্স, এক্সাম্পল, এভিডেন্স, তাই না। তাহলে আপনি যে পয়েন্টটা বললেন সেই পয়েন্টটাতে এক্সপ্লেইন করলেন এবং সেটার একটা রেফারেন্স পয়েন্ট দিলেন। এরপরে এটার আপনাকে কনক্লুডিং নোটে নিয়ে আসতে হবে, একটা সাম আপ আইডিয়া নিয়ে আসতে হবে, টাই ইট ব্যাক টু দি এসে কোয়েশ্চেন, মানে কোয়েশ্চেনটার সাথে এটা রিলেশনটা, মানে আপনার যে বিষয় নিয়ে আপনি লিখতে যাচ্ছেন, ধরেন আপনি ট্রাফিক জ্যাম নিয়ে লিখতে যাচ্ছেন। এখন ট্রাফিক জ্যামের আপনি বললেন যে বিভিন্ন কারণগুলো আছে যেটার কারণে ট্রাফিক জ্যাম হচ্ছে, বা ট্রাফিক জ্যামের ইম্প্যাক্ট যদি লিখতে বলে তাহলে ট্রাফিক জ্যামের ইম্প্যাক্টটা নিয়ে লিখবেন, ডিফারেন্ট আইডিয়া দিতে পারেন। ট্রাফিক জ্যামের কিভাবে সমাধান করা যেতে পারে, সমাধানটাও আপনি ডিফারেন্ট আইডিয়াস দিতে পারবেন, ডিফারেন্ট প্যারাগ্রাফে হবে, তাই না। এখন আপনি বলছেন ইম্প্যাক্টের ক্ষেত্রে বলছেন যে এটা ইকোনমিক্যালি আমরা এটা ইম্প্যাক্ট করছে আমাদের ন্যাশনাল ইকোনমিতে। এই যে আপনি কথাটা বললেন এটা ন্যাশনাল ইকোনমিতে ইম্প্যাক্ট পড়ছে, এই পয়েন্টটা আপনি দিলেন, তাহলে সেটাকে আপনার এক্সপ্লেইন করতে হবে কিভাবে এটা ন্যাশনাল ইকোনমিতে ইম্প্যাক্ট করছে। ট্রাফিক, এখন এখানে ব্যাখ্যায় অ্যাজ ফর অ্যান এক্সাম্পল আমি যদি জিনিসটাকে এভাবে এক্সপ্লেইন করি যে আমাদের ট্রাফিক জ্যামের ফলে আমাদের যে ওয়ার্কিং আওয়ারগুলো রাস্তায় নষ্ট হচ্ছে, সেই ওয়ার্কিং আওয়ারগুলো যদি আমার প্রোডাকশনে আমরা কাজে লাগাতাম জাতি হিসেবে, সমাজ হিসেবে, তাহলে সেই প্রোডাকশন আওয়ারটা আমার কি করতো, আমার প্রোডাক্ট আসতো, এই প্রোডাক্টটা কি হতো, এই প্রোডাক্টটা আমার এক্সপোর্টের জন্য কাজে আসতো, এই এক্সপোর্টটা আমার কি করতো, আমার ফরেন কারেন্সি নিয়ে আসতো, এই ফরেন কারেন্সি কি করতো, আমার ন্যাশনাল ইকোনমি গ্রোথ করতো, এই ন্যাশনাল ইকোনমি গ্রোথ কি হতো, আমার পার ক্যাপিটাল ইনকাম বাড়াতো। সো এই ট্রাফিক জ্যামের ফলে আমরা যেহেতু ওয়ার্কিং আওয়ারগুলো নষ্ট হচ্ছে, তাহলে একই সাথে যে সম্ভাবনা আমার ইকোনমিক্যাল গ্রোথের, সেই সম্ভাবনাটাও নষ্ট হচ্ছে। যেমন আপনি সেটা ব্যাখ্যা করতে পারেন, এটা আমি বললাম, এক্সপ্লেইন করলাম, তাই না। এটা রেফারেন্স কি হতে পারে, এভিডেন্স কি হতে পারে, একটা আপনি ধরেন
একটা গার্মেন্টস ওয়ার্কাররা তারা যদি ফার্স্ট ওয়ার্কিং আওয়ার তারা 2-3 ঘন্টা পথে বসে ট্রাফিক জ্যামে বসে এক্সস্টেড হয়ে আসে, তাহলে তার পারফরমেন্সের জায়গাটা আমরা একটু ল্যাগ পাবো। তাহলে একজন মানুষ এফিসিয়েন্সি লেভেলটা তার যে ধরেন প্রোডাকশন লেভেল, ধরেন আপনি কাজ করছেন ওয়ার্কিং আওয়ারে, তার আগেই যদি আপনাকে আপনি 8টার দিকে অফিস করছেন, আপনাকে এই অফিসে 8টায় পৌঁছানোর জন্য আপনাকে ঘুম থেকে উঠতে হচ্ছে 5টায়, আপনাকে রেডি হতে হচ্ছে এবং আপনাকে বাসা থেকে বের হতে হচ্ছে 6টায়, এবং আপনি 8টায় অফিসে পৌঁছাচ্ছেন। এই যে আপনার 8টায় অফিসে আসার আগে আপনার যে 4 ঘন্টা বা 3 ঘন্টার যে একটা এফোর্ট, এতে আপনার এনার্জি ফুল সুইংয়ে আপনার পাচ্ছেন না। এরপরে আপনি আবার বাসায় যখন ফিরছেন, আপনার অফিস শেষ হলে 4টায়, আপনি বাসায় ফিরতে ফিরতে হচ্ছে 6টা, আপনি ড্রেইন হয়ে যাচ্ছেন, এক্সস্টেড হয়ে যাচ্ছেন, আপনার ফ্যামিলি টাইম আপনি কম পাচ্ছেন, আপনার রেস্টিং টাইম আপনি কম পাচ্ছেন, আপনার কোয়ালিটি টাইম আপনি স্পেন্ড করতে পারছেন না উইথ দ্য ফ্যামিলি, আবার আপনাকে ঘুমিয়ে যেতে হচ্ছে, আপনাকে আর্লি উঠতে হচ্ছে। এই যে দুষ্ট চক্রের মধ্যে পড়ে যাচ্ছেন, এতে কিন্তু আপনার ধীরে ধীরে আপনার ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ, সাইকোলজিক্যাল হেলথ, ফ্যামিলি হেলথ বলেন, সব কিছুই কিন্তু ড্রেইন হয়ে যাচ্ছে। আলটিমেটলি এটা আপনার প্রচণ্ডভাবে ন্যাশনাল ইকোনমিতে কিভাবে ইম্প্যাক্ট করছে আপনি দেখেন। উদাহরণ, আপনি যেটা বলছেন, ব্যাখ্যা করছেন, সেটার ব্যাখ্যাটা যে আপনার প্রোডাকশনটা কম। আমি এখানে কি দেখাতে যাচ্ছি, যে আমার ন্যাশনাল ইকোনমি, তাহলে আমার প্রোডাকশনটা কম, আমার প্রোডাক্টিভিটি কম। প্রোডাক্টিভিটি কম হলে প্রোডাকশন কম হবে, প্রোডাকশন কম হলে আমার প্রোডাক্ট কম হবে, প্রোডাক্ট যদি কম হয় এক্সপোর্ট কম হবে, এক্সপোর্ট কম হলে ন্যাশনাল আমার ফরেন কারেন্সি আসবে না, ফরেন কারেন্সি কম হলে আমার ন্যাশনাল ইকোনমিক গ্রোথ কম, ন্যাশনাল ইকোনমিক গ্রোথ কম হলে পার ক্যাপিটাল ইনকাম কম, পার ক্যাপিটাল ইনকাম কম হলে আমার স্ট্যান্ডার্ড অফ লাইফের আমার কোয়ালিটি কম, কোয়ালিটি যদি কম হয় লাইফে, তাহলে প্রোডাকশন কম। এই যে ব্যাপারটা, আপনি ইকোনমির সাথে কিভাবে জিনিসটাকে রিলেট করতে পারেন, তাই না? তো বিভিন্নভাবে হতে পারে, আমি এই ব্যাপারটা বলছি। তাহলে এই ভার্ডিক্টের জায়গাটা তখন কিভাবে নিয়ে আসবেন, এই যে ইকোনমির সাথে আমার ট্রাফিক জ্যাম কিভাবে রিলেটেড, এটা দিয়ে আপনি এটার সাথে রিলেট করে দিতে পারছেন। ঠিক আছে, এখন দেখেন আমরা খারাপ রাইটিং যদি হয়, কিরকম আপনি লিখছেন। এই যে ট্রাফিক নিয়ে লিখলাম, ট্রাফিক ইজ ব্যাড, cars create pollution which hurts lungs, also people waste time in traffic, the government should build trains are faster and cleaner, in my city the traffic is terrible। দেখেন একটা প্যারাগ্রাফের মধ্যে কত কিছু নিয়ে এসেছে, সে পলিউশন থেকে নিয়ে, লাংস থেকে নিয়ে, মানুষের সময় নষ্ট হওয়া, গভর্নমেন্টের ট্রেনগুলো অনেক ফাস্টার এবং ক্লিনার, কত কিছু আলোচনা হয়েছে। তাহলে এটা ওয়েল কনস্ট্রাক্টেড প্যারাগ্রাফ না। সো আমার এখানে 3টা প্রবলেম নিয়ে এই এতটুকু একটা প্যারাগ্রাফের মধ্যে আলোচনা করা হয়েছে। টাইম নিয়ে, এখানে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে, এখানে পলিউশন নিয়ে আলোচনা করা হয়েছে। এই দিক থেকে ওদিকে লাফালাফি করা হয়েছে। দেখেন প্যারাগ্রাফটা পড়লে মনে হবে যে, আপনি যদি খেয়াল করে দেখেন, এখানে শুধু লাফালাফি করা হয়েছে, কোনো ডেপথ নাই, কোনো কিছু মেসেজ নাই, কি বলতে চাচ্ছে এটা বুঝতে পারছেন না। কিন্তু যে ক্যান্ডিডেট, সে আসলে কি বলতে চাইলো, বুঝালো কি, আপনি এখান থেকে কোনো রকমের সাম আপ করতে পারবেন যে পলিউশনের ব্যাপারটাকে সে ফোকাস করতে চেয়েছে, নাকি টাইম ওয়েস্ট হচ্ছে, নাকি ইনফ্রাস্ট্রাকচার, কি ফোকাস করতে চেয়েছে? কোনো কিছু ফোকাস পয়েন্ট নাই, সেই কথাটা বলছি। দেখেন এটাই যদি আপনি ব্যবহার করতেন পিল মেথডে, তা কেমন হতে পারতো? আপনার একটা পয়েন্ট, the primary reason for traffic congestion, হ্যাঁ, ট্রাফিক জ্যাম না লিখে ট্রাফিক কনজেশন, is the over reliance on private vehicles। আপনি বললেন এটা ট্রাফিক জ্যাম হওয়ার কারণে, এটা প্রাইমারি রিজন আপনি বলতে যাচ্ছেন ওভার রিলায়েন্স, মানে আমরা প্রাইভেট ভেহিকলসের উপরে বেশি রিলাই করে ফেলছি, ব্যক্তিগত গাড়ি আমরা বেশি ব্যবহার করছি, যে কারণে ট্রাফিক জ্যাম। এটাকে আপনি দেখেন, চিন্তা করেন আমরা এখানে না যাই, সবাই যদি আমরা সবাই যদি আমরা আমাদের পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে থাকি, তাহলে আমার রাস্তার মধ্যে কিরকম লোডেড হয়ে যায়। আমি এর আগেও আপনাদের বলেছিলাম, ধানমন্ডি এরিয়াতে যদি 50টা ইংলিশ মিডিয়াম স্কুল থাকে এবং প্রত্যেকটা স্কুলে যদি 1000 করে স্টুডেন্ট থাকে, তাহলে 50,000 স্টুডেন্ট হয়, তাই না? 50,000 স্টুডেন্ট, আপনারা জানেন আমাদের সোশিও ইকোনমিক কন্ডিশনে ইংলিশ মিডিয়াম স্কুলের বাচ্চাদের
80% স্টুডেন্টরা সলভেন্ট এবং তারা ব্যক্তিগত গাড়িতে চলাফেরা করে, প্রাইভেট গাড়ি। সো 50,000 স্টুডেন্টে যদি 80% করেন তাহলে 40,000 স্টুডেন্ট ধানমন্ডি এরিয়াতে, একটা এরিয়ার মধ্যে আপনার 40,000 স্টুডেন্ট যদি তার প্রাইভেট কার ব্যবহার করে তাহলে 40,000 গাড়ি মুভ করে। কখন থেকে কখন? ওই 6:30 থেকে 8:30 8টার মধ্যে, এই সময় এই 40,000 গাড়ি মুভ করে। তাহলে আপনার প্রাইভেট কার প্রবণতা দেখেন কিভাবে ক্রাউডেড হয়ে যাচ্ছে। তো আপনি একবার চিন্তা করেন, আমরা তো সমাধানটা এখানে লিখবো না, চিন্তা করেন আপনার এই 40,000 প্রত্যেকটা স্কুলকে যদি 10টা করে ডাবল টেকার গভর্নমেন্ট সাবসিডি দিত, স্কুলগুলোকেও যদি গাইডলাইন দিয়ে আমার এখানে 100টা 10টা করে যদি আমার ডাবল টেকার গাড়ি এবং 10টা করে গাড়িতে সেখানে টিচার থাকবে, স্টাফ থাকবে যে বাচ্চাদেরকে বাসা থেকে স্কুলে নিয়ে আসবে, তাহলে ইন্ডিভিজুয়ালি আমাদের কত সেভিংস হয়? 50টা স্কুলে 10টা করে গাড়ি হলে 500টা গাড়ি হয়। তাহলে 500টা গাড়ি 40,000 গাড়িকে রিপ্লেস করতে পারে। আপনি খেয়াল করে দেখেন, 40,000 গাড়ির জন্য যদি হাফ লিটার করেও যদি আমরা ফিউল যদি ধরি তাহলে আমার 20,000 লিটার ফিউল বার্ন হচ্ছে। যেখানে আমার 500টা গাড়িতে যদি আমি 1 লিটার করেও ফিউল বার্ন করি, আমার 500 লিটার, আমার 20,000 লিটার বার্ন। এখন 20,000 লিটারকে যদি আপনি ডেইলি সেভ করতে পারেন একটা এরিয়াতে, তাহলে পুরো দেশের অবস্থা কিভাবে সেভ করতে পারেন? একটা সিস্টেম ডেভেলপের মাধ্যমে। তাহলে কেন তেল সেভ করা? কারণ তেলটা আমরা ইম্পোর্ট করি। তেলটা যেহেতু ইম্পোর্ট করি তাহলে আমাদের ফরেন কারেন্সি আমাদেরকে খরচ করতে হয়। তাহলে আপনার ইকোনমি থেকে ফরেন কারেন্সি যদি কমে যায় তাহলে আপনার ইকোনমি দুর্বল হয়ে যায়। আমরা যদি এটা সেভ করতে পারি তাহলে আমাদের ইম্পোর্ট খরচটা কমে যাবে, আমার ইকোনমি স্টেবল থাকবে। তাহলে দেখেন কত তিনমুখী একটা বেনিফিট আমরা পেয়ে যাই। একই সাথে আমি 40,000 গাড়িকে রিপ্লেস করে দিচ্ছি 500 গাড়িতে এবং আমার লোড কমে যাচ্ছে। আমাদের কেন হচ্ছে ট্রাফিক জ্যামগুলো? কারণ গাড়ির তুলনায় প্রপোর্শনেটলি আমাদের যোগাযোগ ব্যবস্থাটা খুবই নাজুক, রাস্তাগুলো খুবই ন্যারো, 2 লেনের রাস্তা, যেখানে অনেক গাড়ি চলাচল করতে পারছে না, সেখানে আপনি লোড বাড়িয়ে দিচ্ছেন। তাহলে এটাকে লোডটাকে কমাতে হবে। তো এটা তো সমাধান, আপনি চিন্তায় যখন ব্রেইন স্টর্ম করবেন কিভাবে হতে পারে। সো এটা একটা যেহেতু সহজে বোঝা যায়, আমাদের জীবনের সাথে সম্পৃক্ত, এজন্য এই উদাহরণটা আশা করি আপনাদেরকে ধরাতে পেরেছি। তাহলে আপনার পয়েন্টটা হবে এমন, এই পয়েন্টটাকে আপনি এখন কি এক্সপ্লেইন করবেন? দেখেন আমি এখানে এখন আপনি এত ডিটেইল তো লিখবেন না, বা আমরা যতটা আলোচনা করেছি চিন্তার জগতে আমরা আলোচনা যে একটা বিষয়কে আমরা কিভাবে চিন্তা করতে পারি যখন উপস্থাপন করব, সেখানে আমার আমার লজিকটাকে স্টাবলিশ করতে হবে। আমরা যে প্রবলেমটা ফেস করি, আমি কি লিখবো, আমি অনেক ছড়িয়ে আইডিয়াটাকে খুঁজতে থাকি। কিন্তু আমি যদি কয়েকটা পয়েন্টকে আমরা যদি পিলার হিসাবে ধরি, ওই পিলারটাকে যদি আমরা কনস্ট্রাক্টেড করি, ওয়েল কনস্ট্রাক্টেড, তাহলে আমার কিন্তু লেখাটা সহজ হয়ে যাবে। আমরা লিখতে গেলে সাহস যে পাই না, এই লিখতে সাহস না পাওয়ার কারণ হচ্ছে আমার লেখার ফরম্যাটটা আমি বুঝি না। তো লেখার ফরম্যাটটা আপনাকে বুঝতে হবে, কি করতে হবে, করণীয়গুলো করবেন এবং চেষ্টা করে দেখবেন আপনিও খুব ভালোভাবে একটা রাইট আপ দাঁড় করাতে পারছেন। দেখেন আমার পয়েন্টটা কি ছিল? পয়েন্টটা ছিল দ্য প্রাইমারি রিজন ফর ট্রাফিক কনজেশন ইজ দি ওভার রিলায়েন্স অন প্রাইভেট ভেহিকলস। ওকে, তো এই যে প্রাইভেট ভেহিকলস আমি বললাম, এটা হচ্ছে আমার পয়েন্ট। এখন এটাকে আমি এক্সপ্লেইন করছি, খেয়াল করেন। when public transport is inefficient, পাবলিক ট্রান্সপোর্ট আমরা যে পাবলিক সার্ভিসের আমরা বাসগুলো পাই সেটা ইনএফিশিয়েন্ট কোন সেন্সে? দেখেন একটা ওয়ার্ডের মধ্যে কিন্তু আমি বলে দিয়েছি। ইনএফিশিয়েন্ট বলতে অনেক কিছু বোঝায়। এটা সার্ভিস কোয়ালিটি, এটা কমফোর্ট, এটা স্ট্যাটাস, সব কিছু মিলে ইনএফিশিয়েন্ট। তাহলে পাবলিক ট্রান্সপোর্টেশনগুলোকে আপনি স্ট্যান্ডার্ডাইজ করেন, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আপনি একটু ইমেজ করেন, মনে করেন যতটুকু আমরা টিভি সিনেমাতেও দেখি অভ্যস্ত। যদি পাবলিক ট্রান্সপোর্টেশন সিস্টেম যদি সেরকম এফিশিয়েন্ট হয়, সেই সার্ভিসটা প্রোভাইড করে, সেই স্ট্যান্ডার্ডটাকে মেনটেন করে, সেই কমফোর্টটাকে এনশিওর করে, তাই না? তাহলে সেখানে আমি বলছি when public transport is inefficient, individuals are forced, মানুষ কিন্তু মানে নিজের খুব ইচ্ছা খয়েশ থেকে মানুষ কিন্তু ব্যক্তিগত গাড়িতে চলাফেরা করে না। কারণ আপনি দেখেন, খেয়াল করেন, অন্য দিক দিয়ে আমি একটা গাড়ি যদি আমার মেনটেন করতে হয় তাহলে আমাকে ড্রাইভার মেনটেন করতে হয়, আমার সেটা ফিউল কস্ট লাগে, সেটা মেনটেন্যান্স কস্ট লাগে। তাহলে একটা প্রাইভেট কারের জন্য আমাকে 25 থেকে 30 হাজার টাকা মান্থলি আমাকে
খরচ করতে হয়। আমার যদি দেশের পাবলিক ট্রান্সপোর্টেশন সিস্টেম যদি সেই স্ট্যান্ডার্ডে হতো, আমাকে যদি গাড়ি ব্যবহার না করে আমি চলতে পারতাম, আমার ট্যাক্সও যদি আমার বেশি দিতে হতো, আমি 30,000 টাকা পার মান্থ সেভিংস, মানে কি এই 30,000 টাকা আমি আর্ন করি। ওয়ারেন বাফেটের ফর্মুলা, দ্য মানি ইউ সেভ, দ্য মানি ইউ আর্ন। যে টাকাটা আমরা সেভ করি ওই টাকাটা মূলত আমরা আর্ন করি। ধরেন আপনার 20 টাকা আপনি খরচ করে ফেলতেন, এটা আপনি খরচ করলেন না, তাহলে খরচ করলে আপনার 20 টাকা থাকতো না, আর খরচ না করার কারণে আপনার 20 টাকা থেকে গেল। তাহলে আপনি আর্ন করলে যেমন 20 টাকা আপনি আর্ন করতেন, তেমনটা হয়ে গেল। সো দ্য মানি ইউ সেভ, দ্য মানি ইউ আর্ন। একইভাবে আমরা এখানে যদি আমাদের পাবলিক ট্রান্সপোর্টেশন এফিশিয়েন্ট হতো, তাহলে আমাদের এই খরচটা বেঁচে যেত এবং আমার সেভিংসটা বেঁচে যেত, আমার কমফোর্ট জোনও বেঁচে যেত। তাহলে আমার পার ক্যাপিটাল ইনকামের সেভিংস যদি বাড়ে, তাহলে তার কমফোর্ট লাইফের লাক্সারিটাও বাড়ে। যদি লাক্সারি বাড়ে, কমফোর্ট বাড়ে, তার প্রোডাক্টিভিটিও বাড়ে। এনিওয়েজ, তাহলে আমি এখানে ছোট কন্ডেন্স এই বিষয়টা শিখতে হবে আমাদের গ্র্যাজুয়ালি, কিভাবে আমরা অল্প কথার মধ্যে অনেক কথা গভীরতা দিতে পারবো। যখন আমি এখানে বলছি when public transport is inefficient, individual মানে ব্যক্তিগতভাবে আমরা কি করি, আমরা ফোর্সড হই, আমরা বাধ্য হই to drive their own cars, তাই না? লিডিং টু আ স্যাচুরেশন অফ রোড ক্যাপাসিটি। স্যাচুরেশন দেখেন আরেকটা ওয়ার্ড ইউজ করেছি। স্যাচুরেশন হচ্ছে যেটা স্যাচুরেটেড পয়েন্ট। ধরেন একটা কিসমিস, আপনারা এটা পরীক্ষা যারা সায়েন্সের টিচার বা পড়েছেন, কিসমিসকে আমরা যখন পানিতে ডুবিয়ে দেই, তো এই কিসমিসটা ফুলে ফেপে একদম খুব টসটসে হয়ে যায়, রসালো হয়ে যায়, তাই না? কতটুকু পানি সে অ্যাবজর্ব করতে পারবে, ওই ফাইনাল পয়েন্টটা ও তার স্যাচুরেশন পয়েন্ট। যেমন বৃষ্টি হয়, আমাদের যখন বায়ুমণ্ডলে কি হয়, আমাদের ওয়াটার পার্টিকেলসের সাথে, এয়ার পার্টিকেলসের সাথে আমাদের গাছের যে বিভিন্ন পত্র রন্ধ্রের মাধ্যমে, বাষ্পীকরণের মাধ্যমে পানি ড্রিজেলগুলো যে উপরে উঠতে থাকে, এটা জমে 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 পার্টিকেল, এয়ার পার্টিকেলের সাথে ভাসতে ভাসতে উপরে উঠে, উপরে শীতলীকরণের প্রসেসের মাধ্যমে কনডেন্স যখন স্যাচুরেটেড হয়ে যায়, তারপরে যখন এটা পানি ছাড়ে বৃষ্টি হয়। ফ্রিজে যেভাবে পানি রাখেন, পানি রেখে যেভাবে শরীর থেকে বটলের পানি চুয়ে পড়ে বা সেটা উপচে পড়ে, সেই বিষয়টা হচ্ছে স্যাচুরেশন পয়েন্ট। যাই হোক, সো কি বলছে, একেবারে পরিপূর্ণ করে দেয়, মানে রাস্তাগুলোকে একদম ফিল করে দেয়, স্যাচুরেশন অফ রোড ক্যাপাসিটি। তো আমি এটা বলে একটা পয়েন্ট বললাম, সেটাকে এক্সপ্লেন করে দিলাম। তাহলে ইনএফিশিয়েন্ট যদি হয়, ইনএফিশিয়েন্ট হলে এটা বাধ্য হয়ে কার যাচ্ছে, যেটা এই কার ব্যবহার, প্রত্যেকে ব্যবহার করার ফলে কি হচ্ছে, লিডিং টু, এটা নিয়ে যায় ফলাফলে কোন দিকে নিয়ে যায়, আর স্যাচুরেশন অফ রোড ক্যাপাসিটি, একদম কানায় কানায় ভরে যায় রাস্তা, যার ফলে আমরা কনজেশন, মুভমেন্টটা স্লো দেখতে পাই। রাস্তা যদি ফাঁকা থাকে, একটা গাড়ির মুভমেন্ট অনেক ফাস্টার হয়। আর রাস্তা যদি কলাপস থাকে, ওভারলোডেড থাকে উইথ ভেহিকলস, তাহলে তার গতিটা কম থাকে। সো একবার যদি আপনারা শুরুর এই আলোচনাগুলো মাথায় ভালোভাবে বুঝে যেতে পারেন, বা আমি বুঝিয়ে দিতে পারি, আপনারা কনভিন্স হয়ে যেতে পারেন, একবার সেট হয়ে যায়, তাহলে দেখবেন অনেক কিছু আমি রেখেছি, এটা খুবই অল্প সময়ে বুঝে নিতে পারবেন। তাহলে আমি এটা প্যারাগ্রাফ আলোচনা করছি, তাহলে আমি পয়েন্ট লিখছি, পয়েন্টের সেন্টেন্স এবং এক্সপ্লেনেশনের সেন্টেন্স কিন্তু এক ক্যাটাগরির না, ওখানে কনডেন্স বলছে, এখানে এক্সপ্লেইন করছে। এখন তারপরে পয়েন্ট হচ্ছে, আপনি এটার একটা উদাহরণ দিচ্ছেন, উদাহরণটা দিচ্ছেন, দেখেন আমি কিভাবে ইউজ করেছি। ফর ইনস্ট্যান্ট, আপনি বলতে পারেন অ্যাজ অ্যান এক্সাম্পল, অ্যাজ ফর অ্যান এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স ইউজ করলেন, কমা দিয়েছেন, তাহলে এখানে আপনি ইউজ করলেন, লিঙ্কিং ডিভাইসও ইউজ করা হয়ে গেল। ইন সিটিজ লাইক ঢাকা where the subway system is limited, আমাদের তো সাবওয়ে সিস্টেম কম, তাই না, লিমিটেড, মিলিয়ন্স অফ কার্স, মিলিয়ন্স, ঢাকা শহরে একবার শুধু বার্ডস আই ভিউ দেখে দেখবেন বা ড্রোন ভিউ দেখবেন, কখনো এয়ারপোর্ট এয়ারের মাধ্যমে যদি আপনি ট্রাভেল করেন বাই এয়ার, তাহলে আপনি দেখবেন যে নিচে কি অবস্থা। এখন মনে হচ্ছে মিলিয়ন, স্যার মিলিয়ন মানে তো বোঝেন নাকি, ওই যে স্যার কি এটা বুঝে বলছেন নাকি না বুঝে বললো, মিলিয়ন, 1 মিলিয়নে হচ্ছে 10 লক্ষ। আমি বলছি মিলিয়ন্স মানে লাখ লাখ গাড়ি। ঢাকা শহরে ঘনবসতি তো জানেন, তাই না, অলমোস্ট 2 কোটি মানুষের বসবাস। সো এখানে মিলিয়ন্স অফ কার্স গ্রিডলক দ্য হাইওয়ে ডেইলি,
এখন আপনি চিন্তা করেন তো, লক্ষ লক্ষ গাড়ি অ্যাকোমোডেট করার মতো আমাদের রোড সিস্টেমটা অ্যালাউ করে কিনা, পারমিট করে কিনা। তাহলে এটা যেহেতু লিমিটেড, তাহলে মিলিয়ন্স অফ কার্স গ্রিড লক একদম লক করে ফেলে দ্য হাইওয়েজ ডেইলি। এখন আপনি লাস্ট পয়েন্ট যেটা দিচ্ছেন, আপনার ভার্ডিক্ট দিচ্ছেন, কনসিকুয়েন্টলি ফলাফলে কি হচ্ছে, উইদাউট ভায়াবল অল্টারনেটিভস টু প্রাইভেট ড্রাইভিং ট্রাফিক জ্যাম রিমেইন ইনএভিটেবল। তাহলে এটা যদি যেহেতু অল্টারনেটিভ, একটা ভায়াবল অল্টারনেটিভ না থাকার কারণে এই বিষয়টা, প্রাইভেট ড্রাইভিং এর যে অল্টারনেটিভ না থাকার কারণে ট্রাফিক জ্যামটা ইনএভিটেবল হয়ে যাচ্ছে, এটাকে অ্যাভয়েড করা যাচ্ছে না, ইনএভিটেবল। সো দেখেন আপনার এই প্যারাগ্রাফটা আলটিমেটলি এই পয়েন্টটা কি কোন দিকে নিয়ে যাচ্ছে। আপনি যখন কনক্লুশন লিখবেন তার মানে সেখানেও একটা কিন্তু ডিরেকশন, এই লাস্ট লাইনটা সামারিটা হয়ে যাবে আপনার কনক্লুশনের সামারি। কনক্লুশনের ফার্স্ট লাইন কি হবে? কনক্লুশনের ফার্স্ট লাইন হবে থিসিস স্টেটমেন্ট অফ দ্য ইন্ট্রোডাকশন। আপনি যে ইন্ট্রোডাকশনের যে থিসিসটা লিখেছেন ওটা রিস্টেটমেন্ট অফ দ্য থিসিস স্টেটমেন্ট। তো এই যে ব্যাপারটা দেখেন, লজিক্যালি আপনি একটা জিনিসকেই বারবার গুছিয়ে ফিরিয়ে একই রকম আইডিয়ার মধ্যে থাকছেন। তো আমরা যখন আইডিয়াতে ফোকাস থাকবো তখন আমার লিখা বড় হয়ে যাবে। এখন আমরা লিখতে পারি না কারণ আমরা আইডিয়ায় হাতড়াতে থাকি, কখনো এটা বলি কখনো ওটা বলার চেষ্টা করি, মনে যা আসে সেভাবে আমরা লিখে যেতে থাকি। কিন্তু আপনি একটা কন্টেন্টকে ডেভেলপ করা, একটা আর্গুমেন্টকে প্লেস করা, ওটাকে এস্টাবলিশড করা, ওটাকে এক্সপ্লেইন করা, ওটাকে এক্সাম্পলিফাই করা, দিস ইজ হাউ উই ডেভেলপ আওয়ার রাইটার। ঠিক আছে, এখন চলেন আমরা একটু দেখি যে পয়েন্ট এবং এক্সপ্লেনেশন গুলোকে আমরা কিভাবে ব্যাপারগুলো। পয়েন্ট দেখেন, এই যে ফার্স্ট যে কথাটা বললাম, এখন আমি প্যারাগ্রাফ থেকে আলাদা আলাদা ভাঙছি। ফার্স্ট যে লাইনটা যেটা ছিল টপিক সেন্টেন্স, সো আমরা টপিক সেন্টেন্স এটা কিভাবে একটু বোঝার চেষ্টা করব। এই টপিক সেন্টেন্স বা এই পয়েন্টটা যেটা আপনার ফার্স্ট লাইন হবে প্রত্যেকটা প্যারাগ্রাফের, এটা হচ্ছে আপনার প্যারাগ্রাফের হেডলাইন। হেডলাইন নিয়ে আপনি আন্ডারলাইন করবেন না সেটা না, মানে এটাই মূল হেডলাইন, এটাই স্টোরি, এই স্টোরিটাকে আপনি এক্সপ্লেইন করবেন। ইট মাস্ট বি আর্গুমেন্টেটিভ, নট জাস্ট এ ফ্যাক্ট। এটা একটা ফ্যাক্ট হবে না, এটা একটা আপনার আর্গুমেন্টের একটা থাকবে, এখানে জিস থাকবে যেটা আপনি ব্যাখ্যা করবেন। যেমন ধরেন আপনি এখানে আমরা কিভাবে এটা স্ট্রং করতে পারি খেয়াল করেন, একটু উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি। আপনি বলছেন স্মার্টফোনস আর পপুলার, সো স্মার্টফোন পপুলার, এটা কিন্তু কোনো আর্গুমেন্টেটিভ কোনো স্টেটমেন্ট হলো না, এটা একটা ফ্যাক্ট, একটা স্টেটমেন্ট বললেন। তো আমার টপিক সেন্টেন্স গুলো কেমন হবে সেটা বুঝতে হবে। যে কোনো সেন্টেন্সই কি টপিক সেন্টেন্স হয়ে যাবে? টপিক সেন্টেন্সের জন্য ওখানে রসদ থাকতে হবে, রিসোর্সেস থাকতে হবে যেটাকে আমি এক্সপ্লেইন করতে পারি, এর জন্য আর্গুমেন্টেটিভ। যেমন আপনি বলছেন দি ইউবিকুইটি অফ স্মার্টফোনস, মানে একেবারে যে আমাদের প্রাচুর্যতা যে সব জায়গায় পাওয়া যাচ্ছে, এটাকে ইউবিকুইটি বলে। ubiquitous মানে হচ্ছে সবখানে অ্যাভেলেবল। The ubiquity of smartphones has severely eroded মানে ধ্বংস করে দিচ্ছে, কমিয়ে দিচ্ছে, severely eroded নষ্ট করে দিচ্ছে face to face social skills। এই যে কথাটা বললেন, আপনাকে প্রশ্ন আসে না কিভাবে? তুমি যে কথাটা দাবি করলা, কিসের ভিত্তিতে দাবি করলা? এই রকম স্টেটমেন্ট গুলো হচ্ছে টপিক সেন্টেন্স, তাই না? সো the ubiquity of smartphone has severely eroded face-to-face social skills। কিভাবে করছে সেটা আপনি ব্যাখ্যার একটা যুক্তির অবকাশ রাখছে। তো যুক্তি এবং ব্যাখ্যার অবকাশ রাখে এরকম সেন্টেন্স আপনাকে কনস্ট্রাক্ট করতে হবে ওই বিষয়বস্তুকে বেস করে। খেয়াল করেন, আপনি বলছেন অনলাইন লার্নিং ইজ চিপ, অনলাইন লার্নিং ইজ চিপ, সেটাকে আমরা কিভাবে, যদি এটা তো একটা স্টেটমেন্ট, আপনি বলছেন দ্য মোস্ট সিগনিফিক্যান্ট অ্যাডভান্টেজ অফ ডিস্টেন্স লার্নিং ইজ ইটস কস্ট এফেক্টিভনেস ফর স্টুডেন্টস। কস্ট এফেক্টিভনেস একই কথা, আমরা স্ট্যান্ডার্ড এটাকে সেন্টেন্সটাকে আরো বেশি কি করলাম, অলঙ্কৃত করলাম, একই কথা কিন্তু, তাই না? এখন আপনি বলছেন দ্য মোস্ট সিগনিফিক্যান্ট অ্যাডভান্টেজ, এই কথাটা সিগনিফিক্যান্ট অ্যাডভান্টেজ কিভাবে, এটা অ্যাডভান্টেজ কস্ট এফেক্টিভনেস, সেটা কিভাবে হচ্ছে ডিস্টেন্স লার্নিং এ। তাহলে আপনাকে এটা ব্যাখ্যা করতে হবে আপনার ফিজিক্যাল লার্নিং এর সাথে ডিস্টেন্স লার্নিং এর কস্টের যে তুলনা আসবে সেই বিষয়টাকে আপনি পড়লেন। সো আমরা কিভাবে সেন্টেন্স গুলোকেও ইমপ্রুভ করতে পারি সেটা একটু দেখালাম।
আর এখানে আমি দেখালাম কিভাবে আমরা টপিক সেন্টেন্সকে আলোচনা করতে পারি। টপিক সেন্টেন্স কোনটা সেই বিষয়টা, সেন্টেন্সকে আপগ্রেডেশন তো আমরা শিখছি গত 3-4 ক্লাস ধরে। আমাদের আলোচনা শুধুমাত্র চেষ্টা করছি আমরা ভোকাবুলারি কিভাবে আরো বেশি একটু আনকমন ভোকাবুলারি ইউজ করতে পারি, কিভাবে আমরা সেন্টেন্স কনস্ট্রাকশনকে আরেকটু বেটার করতে পারি, কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে তৈরি করতে পারি, আমরা কিভাবে লিঙ্কিং ডিভাইস ইউজ করতে পারি, এগুলো নিয়ে আলোচনা আমাদের কিন্তু এই সপ্তাহ জুড়ে আমরা করছি। খেয়াল করেন এক্সপ্লেনেশনের লজিক্যাল ব্রিজটা, দিস ইজ ওয়্যার ইউ গেট ইউর ব্যান্ড স্কোর। ইউ মাস্ট অ্যাজিউম দ্য এক্সামিনার ইজ অ্যান এলিয়েন হু নোজ নাথিং। তাহলে আপনি এখানে অবশ্যই ব্যাখ্যা করতে হবে আপনাকে। আপনি কোনো কিছু গেস করবেন না যে এটা তো স্যার এটা জানেই, এটা ব্যাখ্যা। আপনি ব্যাখ্যা করবেন, আপনার স্টাবলিশ করতে হবে। সো একটা কোয়েশ্চেন ছিল, ওয়াই ইজ ফাস্ট ফুড ব্যাড? ওয়াই ইজ ফাস্ট ফুড ব্যাড? আপনি যদি বলেন ফাস্ট ফুড ইজ ব্যাড বিকজ ইট কজেস হার্ট অ্যাটাকস, তাই না? ডাইরেক্ট চলে আপনি মনে ফাস্ট ফুডের সাথে একদম হার্ট অ্যাটাকে দিয়ে দিলেন, বাকি সবাই তো সবকিছু জানে বোঝে। সো আপনাকে এটা স্টেপ বাই স্টেপ বিষয়গুলোকে ব্যাখ্যা করে আপনার আর্গুমেন্টকে স্টাবলিশ করতে হবে। দেখেন এখানে বলা হয়েছে ফাস্ট ফুড ইজ হাই ইন স্যাচুরেটেড ফ্যাটস, ইটিং দিস রেগুলারলি ক্লগস আর্টারিজ, দিস প্লেসেস স্ট্রেইন অন দ্য হার্ট, ইভেনচুয়ালি লিডস টু কার্ডিয়াক অ্যারেস্ট। তাহলে আপনি ডাইরেক্ট যদি এই সেন্টেন্সটা এটা ডিরেক্ট যদি লিখে ফেলেন, আর যদি এভাবে যদি আপনি ব্যাখ্যা করে, আপনাকে তো লিখতে বলেছে, আপনার লিখার, আপনার চিন্তার, আপনার এক্সপ্লেন করার, আপনার আর্গুমেন্ট করার, স্টাবলিশ করার, পয়েন্টকে ব্যাখ্যা করা এবং সেটাকে স্টাবলিশ করার যে স্কিলটা, এটাই তো আপনার রাইটিং স্কিল, তাই না? তাহলে আপনি কোনো জিনিসকে কিভাবে এটা লজিক্যাল একটা ব্রিজ দিতে হবে। আপনি একটা কথা স্টেটমেন্ট এমনি দিয়ে দিলেই হচ্ছে না। অনেক স্টেটমেন্ট আপনি আর্টিকেল বিভিন্ন জায়গা থেকে পড়েছেন, সেই স্টেটমেন্টগুলোকে আপনি শুধু লিস্ট ডাউন করলেন, তাহলে কিন্তু আপনার ভালো লেখা হয়ে গেল না। আপনি একটা পয়েন্টকে ব্যাখ্যা করেন, আপনি একটা স্টেটমেন্ট যেটা জানেন সেই স্টেটমেন্টটাকে বুঝেন কিনা, সেটাকে ব্যাখ্যা করতে পারেন কিনা, দ্যাট ম্যাটার্স, তাই না? সো ফাস্ট ফুড যে আপনার এটা হার্ট অ্যাটাকের সাথে রিলেটেড, কিভাবে আপনাকে প্রসেসটা আপনি দেখেন, তাহলে সেটা কারণ কি, সেই বিষয়টা আমরা এখানে আলোচনা করেছি। আরো চলেন দেখেন কেন ওয়াই চেইনটা আপনাকে মাথায় রাখতে হবে। যেমন একটা স্টেটমেন্ট আপনি দিয়েছেন, রিমোট ওয়ার্ক মেক্স এমপ্লয়িজ হ্যাপিয়ার। আপনি বললেন রিমোট ওয়ার্ক মানে ঘর থেকে কাজ, ওয়ার্ক ফ্রম হোম, এই কাজ এমপ্লয়ীদেরকে হ্যাপিয়ার করছে, মানে সুখী করছে। কেন? দে সেভ টাইম কমিউটিং, কারণ আপনার যাত্রাপথে আপনার যে 1 ঘন্টা গাড়িতে যানজটে বসে থাকতে হয়, এনার্জি ড্রেইন হয়, সেটা আপনার অফিস যেতে হবে না, এটাই আপনার প্রশান্তি। আপনার অফিসে ফেরার পথে যে আপনাকে হ্যাসেলটা নিতে হয়, বাসের জন্য ওয়েট করতে হয়, একেবারে ঠাসাঠাসি করে বাসের মধ্যে আপনাকে জার্নি, অফিস ফিরে এক্সস্টেড বডি নিয়ে আপনি ফিরতে হয় আরো বেশি স্ট্রাগল করে, এটা করতে হবে না, এটাতেই তো একটা মানুষ রিল্যাক্স হয়ে যাবে। তো যাই হোক, এটা তো আমাদের সেন্সে আমরা নিতে পারছি আশা করি। তো কেন? কারণ হচ্ছে এরা টাইম সেভ, মানে এই বিষয়টা টাইম সেভ করছে, আমার কমিউট করার যে আমার সময়টা যায়, যাত্রাপথে যে সময়টা যায়, এটা সেভ হচ্ছে। ওয়াই ডাজ দ্যাট হেল্প? দে হ্যাভ মোর টাইম ফর ফ্যামিলি অ্যান্ড স্লিপ, রিল্যাক্সেশনের জন্য। আপনার 3 ঘন্টা রাস্তায় নষ্ট হচ্ছে, ওটা তো অফিসে যাচ্ছে না। এই 3 ঘন্টা যদি আপনার নষ্ট হয়, সেটা যদি আপনার সেভ হয়, আপনি যদি অফিসেরও কোনো কাজ না করেন, আপনি তো ফ্যামিলি টাইম, আপনার তো রেস্টের জন্য আপনি দিতে পারবেন। অ্যান্ড আপনি যখন কাজ করবেন, আপনার উইথ বেটার কোয়ালিটি সার্ভিস আপনি প্রোভাইড করতে পারবেন, যতটুকু কাজ করবেন ফুল ফ্লেজেড। তো এটা আমরা বলছি যে ডিস্ট্যান্ট লার্নিং এর ক্ষেত্রে বলেন, বা মনে করেন রিমোট ওয়ার্কের ক্ষেত্রে যারা এমপ্লয়ি, তাদেরকে happier, they become happier. সো রেজাল্ট কি হচ্ছে? ইনক্রিজড মেন্টাল ওয়েলবিং। নাহলে আমরা কি হয়, আমাদের প্রত্যেকটা জব সেক্টরে আমাদের মেন্টাল স্ট্রেইনটা বেশি, মেন্টাল স্ট্রেসটা বেশি হয়ে যাচ্ছে। এই বর্তমান যে আমাদের আরবান এরিয়াস, আরবান যে ইনস্টিটিউশনগুলোতে মেন্টাল ওয়েলবিংটা আমরা হারিয়ে ফেলছি।
যে কারণে কোনো জব, একই জব 5-10 বছর কেউ আনন্দের সাথে করতে পারছে না। 5 বছর করার পরে সেই জায়গাটা সে সুইচ করতে চায়, মানে মুভ করতে চায় সেখান থেকে। কেন? এটা আপনার মেন্টাল স্ট্রেইন এবং মেন্টাল স্ট্রেস, আপনি সবকিছুর সাথে মানিয়ে নিতে পারছেন না। ওকে, চলেন আরো আমরা এবার যাই সাপোর্ট সিস্টেমের দিকে যদি আলোচনা করি। এভিডেন্স এবং লিঙ্কিং, দেখেন আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে ছোটবেলা থেকেই যে আমরা একটা বিভিন্ন ফেক স্ট্যাটিস্টিক্স দেই। আইএলসে কিন্তু কোনো ফেক স্ট্যাটিস্টিক্স দিবেন না, মানে একটা গদ বাঁধা স্টাইল আছে। আমরা 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 বলেই ফেলি ইন রিসেন্ট স্টাডি। রিসেন্ট স্টাডি কবেকার স্টাডি? হ্যাঁ, কোন স্টাডি? In recent study, Oxford University in 2020 showed that 72.5% of people hate traffic. তাই না? এটা তো আপনার মুখস্থ করে আসছেন, যদি থাকেও এটা ফ্যাক্টও হয়, আপনি নিয়ে আসছেন। তো এখানে আইএলস এর রাইটিং এ যেটা চায়, আইএলস এর রাইটিংটা টেস্ট করা হয় প্রোডাক্টিভ স্কিল, আপনার স্পিকিং এও টেস্ট করা হয় প্রোডাক্টিভ স্কিল। আপনার প্রোডাকশন কি? আপনি আরেকজনের একটা স্টেটমেন্ট মুখস্থ করে এসে লিখে দিলেন, এটা তো আপনার প্রোডাকশন না, আপনার মেমোরাইজেশন, প্রোডাকশন কিন্তু না। বোঝার চেষ্টা করবেন মেমোরাইজেশন। তাহলে কি আমরা মেমোরাইজ করে কিছু লিখতে পারবো না? আমরা তাহলে ওয়ার্ড কি তাহলে ওখান থেকে মানে উদ্ভাবন করে লিখবো? বিষয়টা তেমন না। বিষয়টা আপনি অ্যারেঞ্জ করছেন কিভাবে, আর্গুমেন্ট কিভাবে দিচ্ছেন, রেফারেন্স কিভাবে দিচ্ছেন, আপনি আপনার মতো করে বলতে পারছেন কিনা, আপনার আইডিয়া থেকে আপনি বোঝাতে পারছেন কিনা, দ্যাট ম্যাটার্স। সো অ্যাভয়েড, ইট ইজ বেটার টু অ্যাভয়েড। লিখাই যাবে না এমন না, নেগেটিভ মার্কিং হবে তা না, খুব ভালো মার্কস, আপনি ভালো ব্যান্ড স্কোর এটাতে আপনি আশা করতে পারেন না। এটা কোনো নেগেটিভ মার্কিং নেই। ইমপ্রেশনের একটা হতে পারে যে আপনার যিনি এক্সামিনার উনি যদি বোঝে যে মুখস্থ করে লিখে দিচ্ছে, তো সেই বিষয়টা খুব ভালো কিছু ফলাফল নিয়ে আসবে না। তবে এটা কোনো নেগেটিভ মার্কিং নাই। আপনি যদি কোনো স্ট্যাটিস্টিক্স দেন, আবার যদি সেই স্ট্যাটিস্টিক্সটা এক্সামিনারের কাছে সোর্স থাকে সেটাকে চেক করার, এখন তো খুবই কনভেনিয়েন্ট, সেটা যদি ভুল হয় তখন কিন্তু সেই রিস্কটা আপনি অ্যাভয়েড করতে পারবেন না নেগেটিভ মার্কিং। ওকে, সো আপনি এটা বলতে পারতেন রিসার্চ কনসিস্টেন্টলি ডেমনস্ট্রেট দ্যাট কমিউটার্স ইন মেজর মেট্রোপলিসেস রিপোর্ট হায়ার স্ট্রেস লেভেল। এভাবে দিতে পারতেন, এই যে 72.4% এই ডেটাগুলো দিবেন না। আপনার আন্ডারস্ট্যান্ডিং যে এটা ব্যাখ্যা করছে এটা হায়ার স্ট্রেসের দিকে, রিসার্চ থেকে আমরা যা পাই, জানতে পাই, এটা ব্যাখ্যা করে যে আমাদের দৈনন্দিন যাত্রাপথে যে হ্যাসেলটা, এটা অধিকাংশ শহর যে সিটিগুলো, মেট্রোপলিটন সিটি যেগুলো আছে, আপনি বলছেন মেট্রোপলিসেস, যে রিপোর্ট করছে হায়ার স্ট্রেস লেভেল। তাহলে যারা এখানে জব করছে শহরগুলোতে, শহরে যারা এমপ্লয়ি আছে, ওয়ার্কার আছে, তাদের স্ট্রেস লেভেলটা আমরা বেশি পাই। তো আপনি দেখেন এখানে কোনো আপনি ডেটা এগুলো দেয়, কিন্তু ওই ডেটাটাকে কাজে লাগিয়ে, ডেটা ইনফরমেশন আপনার আছে, এই ইনফরমেশনটাকে আপনি ব্যাখ্যা করেছেন। একই জিনিস কিন্তু দৃষ্টিভঙ্গিটা আলাদা। আপনি মনে করছেন 72.5% 2022 লিখলে এই রেফারেন্স, এই পয়েন্ট, এই ডেটাগুলো দিলে খুব বেটার হয়। আমাদের একটা ধারণা, কমন সেন্স আমাদের এটাই বলে, স্কুল কলেজ আমরা এভাবেই শিখে এসেছি। কিন্তু আপনার প্রোডাকশনটা, আপনি ওখান থেকে কি বুঝতে পারছেন, ওটাকে আফটার ম্যাথ কি দাঁড়াচ্ছে সেটা আপনি লিখবেন। ওকে, এরপরে দেখেন টাইপস অফ এভিডেন্স, স্পেসিফিক এক্সাম্পল দিতে দেন। যেমন কোম্পানিজ লাইক গুগল অ্যালাউ ন্যাপ পডস। হাইপোথেটিক্যাল এক্সাম্পল, আপনি বলছেন ইফ আ গভর্নমেন্ট ইম্পোজেস হাই ট্যাক্সেস অন সুগার, কনজাম্পশন ইনভ্যারিয়েবলি ড্রপস। ওকে, সো এই যে ব্যাপারটা, হাইপোথেটিক্যাল এক্সাম্পল আমরা চেষ্টা করি এটা না দেয়া। It is widely observed that children who read frequently develop better vocabulary. এবার দেখেন লিঙ্কটা, দেখেন অ্যাঙ্করিং, মানে আপনি লিঙ্ক কিভাবে করবেন। The link sentence is a bow on the gift. আমরা র‍্যাপ করি না গিফট, সেখানে যে আমরা একটা এভাবে একটা টাই করে সুন্দর করে টাইয়ের মতো একটা শেপ দিয়ে ফেলি। সো এই হচ্ছে ব্যাপার, মানে ইট মাস্ট রেফার ব্যাক টু দ্য প্রম্পট। আপনি বলছেন, দেখেন এখানে therefore, এরপর মেইন পয়েন্ট নিয়ে আসেন, ইজ ক্লিয়ার এভিডেন্স দ্যাট, এভাবে আপনি বলেন। ধরেন এখানে আমি লিখলাম ফর্মুলা, এটা ফর্মুলা,
আপনি বলছেন ডাজ, দেয়ারফর এর জায়গায় আমি একই রকম ভাবে এটা ডাজ ব্যবহার করতে পারি। ডাজ পয়েন্টটা কি, আপনার পয়েন্ট ছিল, মেইন পয়েন্ট ছিল এনভায়রনমেন্টাল ড্যামেজ। তো আপনি বলছেন ডাজ দি এনভায়রনমেন্টাল ড্যামেজ কজড বাই এয়ার ট্রাভেল ইজ কম্পেলিং রিজন টু ইনক্রিজ টিকিট প্রাইসেস। আপনি টিকিট প্রাইসটা বাড়ার কারণ হিসেবে দেখাচ্ছিলেন এই প্যারাগ্রাফে যে এনভায়রনমেন্টাল ড্যামেজ যেটা হয় এয়ার ট্রাভেল। কিভাবে স্যার? দেখেন, আমরা যখন এই যে পলিউশন বাড়াচ্ছি, আমাদের ড্যামেজের কারণে আমাদের বিভিন্ন রকমের যখনই সেমিনার গুলো, বড় বড় ওয়ার্ল্ড যে মিট আপ গুলো হয় পরিবেশবাদীদের আয়োজনে, সেখানে কিন্তু আমাদের এই পরিবেশ রক্ষণাবেক্ষণের জন্য যারা যত বেশি পলিউশন ক্রিয়েট করে তাদেরকে যে বিভিন্ন যে সম্মেলনগুলো হয় সেই জায়গায় পরিবেশকে রক্ষা করার জন্য সেখানে রাইট ওকে, যে কথা বলছিলাম যে আমাদের বিভিন্ন রকমের কস্টিং যখন বেড়ে যায়, আমাদের যখন এনভায়রনমেন্টাল ড্যামেজটা বেশি হয়, তখন আমাদেরকে কম্পেনসেট বেশি করতে হয় পলিউশনের কারণে। যখন এই কম্পেনসেটটাকে ফিল আপ করতে হয়, তখন আপনার টিকিট প্রাইসের উপরেও এটা কিন্তু ইম্প্যাক্ট পড়ে। চলেন এবার আমরা একটু, আশা করি আপনারা বিষয়গুলো ধরতে পেরেছেন। আমরা এখন একটু ফাস্ট মুভ করব এবং আপনাদের স্লাইডগুলো থাকবে। আপনারা যখন আবার এটা রিভিউ করবেন, স্টাডি করবেন, তখন আপনারা বিভিন্ন রকমের স্যাম্পলগুলো আমি এখানে আপনাদের জন্য রেখেছি, আপনারা দেখে দেখে বিষয়গুলোকে ডেভেলপ করার চেষ্টা করবেন। সো চলেন আমরা আরেকটু কনস্ট্রাকশনের মধ্যেই থাকি। দ্য স্লো মোশন এসে উই উইল রাইট বডি প্যারাগ্রাফ 1 টুগেদার আজকে, সেন্টেন্স বাই সেন্টেন্স ফর দিস প্রম্পট। কি প্রম্পট মানে কোয়েশ্চেনটা কি? Some people believe that unpaid community service should be a compulsory part of high school program. Unpaid community service, মনে করেন সমাজের জন্য আমরা আগে স্কুলে আমাদের এগুলো ছোটবেলায় আমরা এগুলো দেখেছি। কমিউনিটি সার্ভিস, আমরা অনেক সময় ভলেন্টিয়ারে কাজ করতাম, হ্যাঁ, কোনো রকমের পেমেন্ট কিন্তু আমাদেরকে দেওয়া হতো না। এগুলো এই ব্যাপারগুলো প্রোগ্রাম, এটা স্কুল কর্তৃক আয়োজিত এই প্রোগ্রামগুলো পার্ট হওয়া উচিত স্কুল প্রোগ্রামের মধ্যেই, কমিউনিটি সার্ভিস বেস। তো যেটা বলে, অনেকেই মনে করে যে আনপেইড কমিউনিটি সার্ভিস, যেখানে আপনার কমিউনিটিকে বা আমাদের সোসাইটিকে পে করতে হবে না এই সার্ভিসটার জন্য, এইগুলো কম্পালসারি পার্ট হওয়া উচিত স্কুল প্রোগ্রামে। চলেন আমরা আজকে বলছি স্ক্র্যাচ থেকে আমরা এক এক করে লিখব। তাহলে প্রথম পয়েন্ট কি, এই কোয়েশ্চেনটার উপরে আমরা এখন লিখব। প্রথম স্টেপ হচ্ছে পয়েন্ট লেখা, তাই না? টপিক সেন্টেন্স। তাহলে কি হতে পারে? স্কিল ডেভেলপমেন্ট, এটার ফোকাসটা কি? এটা স্কিল ডেভেলপমেন্ট হয়। সো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, ম্যান্ডেটরি ভলেন্টিয়ারিং ইনস্টিলস এসেনশিয়াল সফট স্কিল ইন অ্যাডোলেসেন্স। মানে যারা শিশুরা বা যারা ইয়াং পিপল স্কুলে যারা পড়ে, তাদের কিন্তু, মানে আপনি যখন বলছেন যে কেউ কেউ বিশ্বাস করে এবং এই কম্পালসারি পার্ট হওয়া উচিত স্কুল প্রোগ্রামে, তো এটার পক্ষে যখন আপনি বলবেন, আপনি একটা প্যারাগ্রাফ লিখছেন, আমরা কিন্তু প্যারাগ্রাফ লিখছি আজকে, মনে করবেন আমরা ইন্ট্রোডাকশন নিয়ে কাজ করছি। আজকের কাজ ইন্ট্রোডাকশন নিয়ে না, আজকের কাজ হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং, বডি প্যারাগ্রাফ নিয়ে। সো আপনি বডি প্যারাগ্রাফের প্রথম সেন্টেন্স লিখছেন, তাহলে আপনাকে এটা কি, এটার বেনিফিট আমি পাবো সেটা আপনার এই প্যারাগ্রাফে আলোচনা করবে, যে এটা কেন এটা পার্ট হওয়া উচিত, স্কুল প্রোগ্রামের পার্ট হওয়া উচিত। তাহলে সেটার উপকারিতা জিনিসগুলো আমাকে দেখাতে হবে এবং আর্গুমেন্টটা হচ্ছে এটা কেন এটা পার্ট হবে। হ্যাঁ, সো সেই বিষয়টা আপনি এস্টাবলিশ করার চেষ্টা করবেন। তাহলে আপনি বলছেন ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, এটা লিঙ্কিং ডিভাইস ইউজ করলাম। সবচেয়ে প্রথমে যদি আমি বলি, তাহলে সেটা অবশ্যই ম্যান্ডেটরি ভলেন্টিয়ারিং যদি হয়, মানে এটা বাধ্যতামূলক যদি করি স্কুলে, এটা কি করে? ইনস্টিল করে, এটা মানুষের মধ্যে এস্টাবলিশ করে কি? এসেনশিয়াল, যেটা খুবই প্রয়োজনীয়, উপকারী এবং দরকার সফট স্কিল। এইটা কিন্তু হার্ড স্কিল না, সফট স্কিল, যে আপনার মননশীলতা এবং মগজে এটাকে এস্টাবলিশ করে দেয়। আপনি যখন ভলেন্টিয়ারিং সার্ভিস, আপনি আপনার ফ্যামিলিতে আপনার এল্ডারলি পিপুলদের জন্য চলে আসবে। একজন বাচ্চাকে যদি শেখানোই না হয় আরেকজনকে হেল্প করা, আরেকজনকে সাপোর্ট করা, তাহলে সে কিন্তু এটা শিখে বড় হচ্ছে না।
তাহলে যখন একটা বাচ্চা স্কুল থেকেই এই, আপনি জাপানিজদেরকে দেখেন, আপনি কোরিয়ানদেরকে দেখেন, হ্যাঁ, ওরা এই বিষয়গুলোকে মনোযোগ দিয়েছে বলে আমরা এখনো দেখি ওয়ার্ল্ড কাপগুলোতে তারা কি করে, পুরো স্টেডিয়াম ক্লিন করে। এটা কিন্তু এমন না যে আপনার খুব লাইমলাইটে আসার জন্য, এটা কিন্তু তাদের দেয়ার, দিস ইজ দেয়ার সফট স্কিল অ্যান্ড দে আর বিং কনস্ট্রাক্টেড ইন দ্যাট দিস ওয়ে। বুঝতে পেরেছেন? এটা তাদের মধ্যে ইনেট নেচারের মধ্যে স্টাবলিশ করে দেওয়া হয়েছে। ছোটবেলা থেকেই যেভাবে আপনি একটা শিশুকে গড়ে তুলবেন, সে কিন্তু সেটা প্রোডাক্টিভিটি, তার প্রোডাকশন বলেন, তার অ্যাপ্রোচ বলেন, তার অ্যাটিটিউড বলেন, সেভাবে চলে আসবে। এবং দেখবেন প্রতিষ্ঠানে স্টুডেন্টদের আচরণে ভ্যারিয়েশন আসে। এই জন্য অনেক ক্ষেত্রে আমরা স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করে থাকি, তুমি কোন স্কুলে, তোমার কলেজ কোনটা। এটা কিন্তু একটা ইমপ্রেশনও আছে, একটা পরিবেশগত একটা ব্যাপার আছে, যে ওখানকার পরিবেশ কেমন, ওখান থেকে আমরা স্টুডেন্টদেরকে কেমন দেখে থাকি। তো পরবর্তীতে একটা লিগ্যাসি তৈরি হয়, রেফারেন্স পয়েন্ট তৈরি হয়, যে এখানকার স্টুডেন্টরা এই ডিসিপ্লিন হয় বা তাদের এই স্কিলগুলো থাকে। বুঝতে পেরেছেন? তাহলে খেয়াল করেন, আপনি প্রথমে টপিক সেন্টেন্স বললেন যে এটা সফট স্কিল অ্যাডোলেসেন্সের মধ্যে এটা ডেভেলপ হয়ে যায় বা এস্টাবলিশড হয়। তো এটা যে একটা পয়েন্ট, এটা কিভাবে এস্টাবলিশড হয়, কোন স্কিল, সফট স্কিল বলতে কি বোঝাচ্ছে আমি ব্যাখ্যা করতে পারবো। এই যে এক্সপ্লেইন করছেন, দেখেন হাউ, কিভাবে কিভাবে এটা ইনস্টিল হয়। আপনি বলছেন when students, এটা কিন্তু একটা প্যারাগ্রাফের কথা, আমি কিন্তু আলাদা আলাদা করে প্যারাতে দেখাচ্ছি, তার মানে এটা আলাদা প্যারাগ্রাফ না। আমরা আজকে একটা প্যারাগ্রাফ লেখা শিখবো, এবং একটা প্যারাগ্রাফের যে 4টা পার্ট, সেই 4টা পার্টকে আমরা আলাদা করে দেখাচ্ছি। 4টা সেন্টেন্স বা 5টা সেন্টেন্স, 6টা সেন্টেন্স হতে পারে, এমন না যে 4টাই সেন্টেন্স হতে পারবে। শুধু টপিক সেন্টেন্সটা হবে এক সেন্টেন্সে। আপনি এক্সপ্লেইন করতে পারেন 2 সেন্টেন্সে, কোনো সমস্যা নেই, এক সেন্টেন্সেও করতে পারেন। সো দেখেন কিভাবে এটা, when students step out of the classroom to help the less fortunate, ধরেন যারা পথশিশু তাদেরকে স্কুলের বাচ্চারা পড়াবে, যারা 6-7 পড়ে তারা পথশিশুদেরকে বর্ণমালা শেখাবে। এই যে ব্যাপারটা, যখন ক্লাসরুমের বাইরে যারা আসে, যারা লেস ফরচুনেট, তাদেরকে যখন তারা সোশ্যাল সার্ভিস দিতে আসে, যেটা আনপেইড কমিউনিটি সার্ভিসের কথা আমরা আলোচনা করছি, দে আর ফোর্স টু ডেভেলপ এমপ্যাথি। যখন মানে এই রকম যারা লেস ফরচুনেট, বয়স্কদের জন্য কাজ করে, যারা হয়তো গরিব দুঃখীদের জন্য কাজ করে, যারা পথ শিশু তাদের জন্য কাজ করে, হ্যাঁ, তো স্ট্রিট হকারদের নিয়ে কাজ করে, তখন তাদের সাথে তাদের এই ডিলিংস এর ফলে তাদের প্রতি একটা সহানুভূতিশীলতা, তারা মানে সহানুভূতি তারা ডেভেলপ করে, তাদের মধ্যে সহানুভূতিশীলতা স্টাবলিশড হয়। এবং টিম ওয়ার্ক যখন সবাই মিলে করে, টিম ওয়ার্ক এবং কমিউনিকেশন এবিলিটিস দ্যাট টেক্সট বুক ক্যানট টিচ। আজকে আপনাদের যারা সোশ্যাল মিডিয়া বা চ্যাট জিপিটি পড়ালেখা করছেন, বই পড়তেছেন, অনেক অনেক দেখবেন ভালো স্টুডেন্ট, খুব জিপিএ 4/4 পাচ্ছে, কিন্তু ওই ক্লাসরুম আর বাসা সিরিয়াস অ্যাবাউট দেয়ার স্টাডিজ, তার কিন্তু সোশ্যাল স্কিল মানে ব্যাক বেঞ্চার্সদের থেকেও অনেক কম থাকে। আমরা তো এভাবে স্টুডেন্টদেরকে দেখে আসছি, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকেও বলতে পারি যে আপনি যখন ইনভলভ থাকবেন এরকম টিম ওয়ার্কের মধ্যে, কাজ করবেন একসাথে, ফিল্ড ওয়ার্ক করবেন, তখন আপনার মধ্যে এমপ্যাথি তৈরি হয়, আপনার মধ্যে টিম ওয়ার্ক তৈরি হয়, আপনার কমিউনিকেশন এবিলিটিস তৈরি হয়, আপনাকে ডিল করতে হয়, আপনাকে আপনার টিমমেটদের সাথে কমিউনিকেশন করতে হয়, আপনার আরেকজন অন্যদের সাথে কমিউনিকেশন করতে হয়। তো আপনি ম্যান ম্যানেজমেন্ট শিখে যাচ্ছেন, এটা বই কিন্তু আপনাকে শেখাতে পারছে না। তাহলে আপনি এভাবে এটা এস্টাবলিশ করলেন, তাহলে পয়েন্ট দিলেন, পয়েন্টটাকে ব্যাখ্যা করলেন, এরপরে আপনি এভিডেন্স দিচ্ছেন। ফর এক্সাম্পল অর ফর ইনস্ট্যান্স বলতে পারেন, অ্যাজ ফর এন এক্সাম্পল বলতে পারেন, যে কোনো ভাবে বলতে পারেন। তাহলে এটা লিঙ্কিং, আমরা দেখেন প্রত্যেকটা জায়গায় খেয়াল করেছেন কিনা, একটা লিঙ্কিং ডিভাইস আমরা ইউজ করার চেষ্টা করছি। পয়েন্টেও আমরা একটা লিঙ্কিং ডিভাইস ইউজ করছি, যখন আমরা এভিডেন্সে যাচ্ছি তখন আমরা একটা লিঙ্কিং ডিভাইস ইউজ করছি। So for example, a student organizing a food drive must negotiate with suppliers and coordinate logistics, which are vital real world skills. তো এগুলো কিন্তু আপনার যে কোনো একটা প্রোগ্রাম ম্যানেজমেন্টের ক্ষেত্রে, যে কোনো ইভেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে সে কিন্তু এই স্কিলটা ডেভেলপ করে ফেলছে। হ্যাঁ, সো এখন আবার আমরা যদি এটাকে লিংক করি 4 নাম্বার স্টেজে আমরা যদি নিয়ে যাই, hence therefore আমরা বলতে পারি, therefore বলতে পারি, so বলতে পারি, তাই না?
সো অ্যাজ এ রেজাল্ট বলতে পারি। সো এখানে হ্যান্স আমরা বলছি, আমরা কনক্লুশনের জন্য ওটা রেখে দিতে পারি। তাহলে এটা একটা বডি প্যারাগ্রাফের লাস্ট লাইন। এটা কিন্তু মনে করবেন না যে এটা ফোর্থ প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করছি এসে। আমি আজকে বারবার বলছি, আজকের ক্লাসটা শুধুমাত্র বডি প্যারাগ্রাফ, একটা বডি প্যারাগ্রাফ কিভাবে কনস্ট্রাক্টেড হয় সেই মেকানিজম গুলোকে আলোচনা করা হচ্ছে। ওকে, সো এরপরে আমরা লিঙ্ক করছি, হ্যান্স দি এডুকেশনাল ভ্যালু অফ সাচ প্রোগ্রাম is a strong argument for making them compulsory। তাহলে এই যে আপনি এস্টাবলিশ করতে চাচ্ছেন যে সুতরাং এটা এস্টাবলিশ করাটা দরকার, ম্যান্ডেটরি যে ভলান্টারি আমরা বলছি। হ্যাঁ, সো আমাদের দেখেন আমরা কি করলাম, আনপেইড কমিউনিটি সার্ভিসের ব্যাপারে আমরা পক্ষে বলছিলাম এবং সেটা কারণ আমরা বলেছি পয়েন্টে, সেটা এক্সপ্লেইন করেছি, সেটাকে এক্সাম্পল নিয়ে আসছি এবং সেটাকে আমরা লিংক করে দিলাম, একটা কমেন্টস করে দিলাম যে কেন এটা জরুরি। আপনি আবার ওই টপিকটার সাথে রিলেট করে দিলেন, আপনার এই ব্যাখ্যাটার সাথে এটা একটা জাস্টিফিকেশন আপনি দিয়ে ফেললেন, জাস্টিফিকেশনটা আপনি দিচ্ছেন। ঠিক আছে, সো এই বিষয়টা কথা বলছিলাম আপনাদের। এখন দেখেন আমরা যদি চেক লিস্টে যাই, এই প্যারাগ্রাফটাকে যদি আমরা একটু চেক লিস্টে দেখি, ক্লিয়ার কোনো পয়েন্ট আছে? আছে। এটার লজিক্যাল কি এক্সপ্লেনেশন যেটা আছে সেটা লজিক্যাল? অবশ্যই, ফেলতে পারবেন না। ভোকাবুলারি গুলোকে একাডেমিক ভোকাবুলারি ইউজ করেছেন? ইউজ করেছি। আমরা অ্যাডোলেসেন্ট ইউজ করেছি, কিডস ইউজ করি নাই, তাই না? আমরা অ্যাডোলেসেন্ট ইউজ করেছি। গ্রামার গুলোকে আমরা কি কমপ্লেক্স সেন্টেন্সে আমরা কথা বলেছি, কমপ্লেক্স সেন্টেন্স এখানে আছে। তাহলে আপনি মোটামুটি একটা 8 ব্যান্ড স্কোর স্ট্যান্ডার্ডের একটা প্যারাগ্রাফ ডেভেলপ করে ফেলেছেন। এখানে আবারও যদি আপনি খেয়াল করেন, এখানে পয়েন্ট আছে, টপিক আছে, এক্সপ্লেনেশন আছে, এখানে এভিডেন্স আছে, এখানে লিংক আছে। দেখেন আমরা এগুলো খেয়াল করে কি আমরা লিখি? আমরা লিখে ফেলি মনের ইচ্ছা মতো, তারপরে দাঁড়ালো এবং তারপর একটা প্যারাগ্রাফ দিয়ে ফেলি। কিন্তু একটা প্যারাগ্রাফের মধ্যে আপনি যদি এই ফর্মুলা, এই ফরমেশনে আপনি চিন্তা করে লিখেন, দেখবেন আপনার লেখাটা সহজ হয়ে যাবে। আপনি এই যে আমাদের রাইটিং যে ক্লাসগুলো আমরা করছি, এগুলোকে আপনি খুব মনোযোগ দিয়ে অল্প সময় নিয়ে স্লাইড বাই স্লাইড নিজের মগজে মননে চিন্তা করে, নিজের সাথে প্রশ্ন করে আপনি এগুলোকে গুছিয়ে নিয়ে আপনি যে কোনো বিষয়ে লেখা শুরু করেন, আপনার আইডিয়াটা যদি এভাবে আপনাকে গাইড করে, দেখবেন আপনার লেখাটা কত সহজ, কত স্ট্রেস ফ্রি হয়ে যায়। ওকে, সো এই জন্য আমরা চেষ্টা করব আমরা ফরম্যাটে লিখতে, ফর্মুলেটে লিখলে এবং ফর্মুলেটেড যদি আপনার রাইট আপ হয়, সেটার ব্যান্ড স্কোর অনেক বেড়ে যায়, অনেক বেড়ে যায়। হ্যাঁ, র্যান্ডম ভাবে ওই ফ্রুট সালাদের মতো না, সব আইডিয়া একসাথে দিয়ে দিচ্ছেন একটা প্যারাগ্রাফে। দ্যাট ইজ নট স্ট্যান্ডার্ড ওয়ে অফ রাইটিং, এবং আপনি সেখানে ভালো ব্যান্ড স্কোর পাবেন না। ওই 5-5.5 কেন আমাদের স্টুডেন্টরা কেন 5-5.5 উপরে যেতে পারে না? ফরম্যাটটাই তো তারা এস্টাবলিশ করতে পারছে না। তারা স্যাম্পল অ্যান্সার দেখে, মুখস্থ করে ফেলে, স্যাম্পল অ্যান্সারের মতো স্কিল ডেভেলপ করে ফেলে, কিন্তু প্যারাগ্রাফের যে স্ট্রাকচার, আমাকে যে একটা এসে স্ট্রাকচারড ওয়েতে লিখতে হয়, এই আন্ডারস্ট্যান্ডিংটা তো আমাদের মধ্যে এস্টাবলিশড হচ্ছে না। হয়তো শুনছি কিন্তু আমরা এটা আয়ত্ত করতে পারছি না, মানে আয়ত্তে নিয়ে আসতে পারছি না, প্র্যাকটিসে নিয়ে আসতে পারছি না। সো আপনি এই ক্লাস দেখলে, বারবার দেখলেও কোনো লাভ হবে না যদি এটাকে আপনি আপনার মগজে মননে এটাকে এস্টাবলিশ করে ফর্মুলেটেড ওয়েতে না সেট করেন। আপনাকে এটা সেট করতে হবে, এবং যখনই কোনো রাইট আপ দেখবেন বা স্যাম্পল রাইট আপ দেখবেন, এক্সামিনাররা দিয়ে দিয়েছে তাদের স্যাম্পল রাইট আপ, ক্যান্ডিডেটের রাইট আপ গুলো ভ্যারি করবে, এক্সামিনার দেখবেন যে এই ফরম্যাট গুলো আপনি খুঁজে পাবেন, এই ফরম্যাট গুলো দেখার চেষ্টা করবেন। চলেন এখন আবার আমরা ইউনিভার্সাল টপিক সেন্টেন্স কিছু স্টার্টার আছে, হ্যাঁ, কিছু আমরা একটু মেমোরাইজ করার মতো বা আপনাকে একটু ওয়ে আউট দেওয়ার মতো, আপনার সেন্টেন্স গুলোকে একটু স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে যাওয়ার জন্য কিছুটা গাইডলাইন আপনি এখানে লিস্ট করেছি যেভাবে লিখতে পারেন। হ্যাঁ, শুরু সেন্টেন্স, বাকি কন্টেন্ট ওয়াইজ আপনার টপিক ওয়াইজ তো বিষয়বস্তু চেঞ্জ হবে, সেটা লিখে দিলে তো এই মুখস্থ করলে আপনার কাজে আসবে না, ওটা ছাড়া যদি অন্যটা আসে তখন কি করবেন? সো টপিক সেন্টেন্সের স্টার্টার গুলো এরকম হতে পারে। আরো আপনি এখানে বিভিন্ন রকম অ্যানালিসিস করে অনেকগুলো স্যাম্পল অ্যান্সার দেখে দেখে আপনার যেটা ভালো লাগবে আপনি এভাবে লিস্ট করে ফেলতে পারেন। সো নোট ইট ডাউন, মানে আপনি সবসময় একটা ডায়েরি মেনটেন করবেন রাইটিং এর জন্য। আপনি কি করবেন, আপনার বোঝাপড়া ক্লাস, এই জন্য বলেছি লাইভ ক্লাস করবেন, এরপরে আপনার আইডিয়া কিছুটা পেলেন, এরপর ওটা যখন আবার রিভিউ করবেন তখন আপনি নোট করে, মানে একটা ডায়েরি মেনটেন করবেন, আপনি কিভাবে করছেন, আপনি কিভাবে বুঝলেন,
এটাকে একটা ফর্মুলেট করে নিয়ে এবার এক্সিকিউশনে যাবেন, এবার চেষ্টা করবেন নিজের একটা স্যাম্পল অ্যান্সার লেখার। সো এরকম হতে পারে দ্য প্রাইমারি আর্গুমেন্ট ইন ফেভার, আর সিগনিফিক্যান্ট ড্রব্যাক যদি আপনি ডিসঅ্যাডভান্টেজে বলেন, হ্যাঁ, বা ডিমেরিটস পয়েন্ট নিয়ে বলেন, ওয়ান কম্পেলিং রিজন টু সাপোর্ট দিস নোশন, এভাবে আমরা শুরু করতে পারি। আপনারা আরো অপশন কয়েকটা স্যাম্পল লিখবো, সেখানে অপশনগুলো ডিফারেন্ট আছে, ওগুলো থেকে আপনারা দেখতে পারবেন। আচ্ছা, এক্সপ্লেনেশনের কানেক্টর গুলো কেমন হয়? দিস ইজ প্রাইমারিলি বিকজ, ইন আদার ওয়ার্ডস, দিস ইমপ্লাইজ দ্যাট, বাই ডুইং দিস, এটা এস্টাবলিশড হয়, বা এইভাবে আপনি বলছেন। এরপর দেখেন এভিডেন্সের আমরা বলি ক্লিয়ার এক্সাম্পল অফ দিস, অ্যাজ ফর এন এক্সাম্পল এর আগে দেখিয়েছি, ফর ইনস্ট্যান্স বলেছি, তার সাথে এগুলো আপনি নিতে পারেন। টেক ফর ইনস্ট্যান্স বলতে পারেন, দিস ইজ এক্সাম্পলিফাইড বাই, আ ক্লিয়ার এক্সাম্পল অফ দিস ইজ, এভাবে বলতে পারেন। ক্লোজারের ক্ষেত্রে আপনি যে আমরা লাস্ট যে কমেন্টসের জায়গাটা বলি একটা প্যারাগ্রাফের ফোর্থ স্টেজ, সেখানে বলতে পারেন কনসিকুয়েন্টলি, ফর দিস রিজন, দাস ইট বিকামস, দেয়ারফর বলতে পারেন, সো বলতে পারেন। ওকে, সো আপনাকে মোটামুটি মাথায় এগুলো রাখতে হবে যে কোন জায়গায় আমি কোনটা ব্যবহার করব, তাহলে ইজি হয়ে যাবে। এবার চলেন আমরা এসে টাইপ নিয়ে এবার একটু আলোচনা। সো এখানে the prompt asks you to look at two opposing arguments and then give your opinion. কিছু কিছু থাকে না যে discuss both views and give your opinion. সো এইখানে এই কোশ্চেনের টাইপে কি থাকে, কিওয়ার্ডস ডিসকাস বোথ ভিউস এন্ড গিভ ইউর অপিনিয়ন। স্ট্র্যাটেজি কি হবে, আপনার অবশ্যই আপনি প্রথমে কি করবেন, প্যারাগ্রাফ 1 একটা সাইড নেবেন, মানে আপনার বডি প্যারাগ্রাফ, এটা কিন্তু প্যারাগ্রাফ 1 এ মানে বডি প্যারাগ্রাফের কথা বলছি, প্যারাগ্রাফ 1 মানে বডি প্যারাগ্রাফ। তাহলে একটা পয়েন্ট আপনি ভিউ পয়েন্ট যেটা বলা হচ্ছে, কেউ কেউ এটা মনে করে, কেউ কেউ এটা মনে করে, এবং আপনার অপিনিয়ন দিবেন। তাহলে আপনি কি করবেন, প্রথমে ফার্স্ট প্যারাগ্রাফে এই ভিউটাকে এস্টাবলিশ করবেন কেন এটা মনে করে, তারপরে প্যারাগ্রাফ 2 তে আপনি আরেকটা ভিউ এর পয়েন্টে আলোচনা করবেন। এটা কিন্তু আপনার অপিনিয়ন না, অন্যরা কেন এটা মনে করছে এটার লজিকটা আপনাকে এস্টাবলিশ করতে হবে, and clarify your position. In this essay you are not just an opinionated writer, মানে অপিনিয়ন দিচ্ছেন এরকম রাইটার না, আপনি কিন্তু জাজও করছেন কেন তারা এটা মনে করছে। তো এখানে যেই সমস্যাটা স্টুডেন্টরা করে, আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা আমি দেখি স্টুডেন্টদেরকে করতে, এবং এক্সামিনাররাও যা বলে, হ্যাঁ, শুধু আমার এক্সপিরিয়েন্সের সাথে এখানে এক্সামিনার, কারণ অনেক স্যাম্পল অ্যান্সারের এক্সামিনার্স কমেন্ট থাকে, এই এক্সামিনার্সের কমেন্ট যদি স্টাডি করেন আপনারাও এই ইয়াটা পাবেন যে many students write 90% about the side they agree, হ্যাঁ, আরেকটা যে এটা এগ্রি করে না ওই পোর্শনটাকে তারা ঠিক মতো অ্যাড্রেসই করে না। সো এখানে টাস্ক রেসপন্সটা ঠিক মতো হয় না এবং ব্যালেন্স হয় না, এই ব্যালেন্স না হওয়ার কারণে এটা বিলো 6 চলে আসে। ইমপ্রেশন কিন্তু আপনার রাইটিং আপনার ফরম্যাটে লিখলে আপনার ইমপ্রেশনটা আপনি দেখাতে পারেন বা দিতে পারেন যে আপনি কিন্তু বুঝে শুনেই লিখছেন, আপনার ব্যালেন্সও হয়ে যাবে। আপনি প্যারাগ্রাফ যদি একটা সাইড প্যারাগ্রাফ একটা 1 এ থাকে, আরেকটা সাইড যদি প্যারাগ্রাফ 2 এ থাকে, এবং প্যারাগ্রাফগুলোও যদি আপনি ওয়েল এস্টাবলিশড হয়, এবং মোটামুটি এই প্যারাগ্রাফে যদি 60-70 ওয়ার্ড হয়, তাহলে আরেকটা প্যারাগ্রাফেও হয় 50টা ওয়ার্ড হবে, নয়তো 75টা হতে পারে, এক্স্যাক্টলি হতে হবে এমন না। কিন্তু আপনি একটা প্যারাগ্রাফ লিখলেন 70 ওয়ার্ডের, আরেকটা প্যারাগ্রাফ লিখলেন আপনি 25 ওয়ার্ডের বা 30 ওয়ার্ডের, তাহলে দেখবেন কিরকম ইমব্যালেন্স দেখতে লাগে। তো সেই কথাটা বলছি আর কি। তাহলে আমাদের ব্যান্ড 8 পাওয়ার যে বিষয়টা, লজিক এবং আপনাকে মেইনটেইন করতে হবে, you must analyze both sides with equal depth and neutrality before delivering your final verdict. আপনার মতামত দেওয়ার আগ পর্যন্ত আপনাকে নিউট্রাল থাকতে হবে, কেন ও এটা বলছে, কেন এটা বলছে, এটা তাদের পয়েন্ট অফ ভিউ থেকে আপনাকে দেখানোর চেষ্টা করতে হবে, আপনার অপিনিয়ন দ্বারা বায়াসড হবেন না। চলেন স্যাম্পল কোয়েশ্চেন আমরা একটা দেখি। Some people think that it is better to educate boys and girls in separate schools. Others, however, believe that mixed schools provide a more comprehensive education. Discuss both these views and give your opinion. খেয়াল করেন, কেউ কেউ মনে করে যে ছেলে এবং মেয়ে এদেরকে আলাদা স্কুলে পড়ানো উচিত, ছেলেদেরকে পড়ানো উচিত ছেলেদের সাথে ছেলেদের স্কুলে, মেয়েদেরকে মেয়েদের সাথে মেয়েদের স্কুলে। আবার অন্যরা অনেকেই মনে করে যে মিক্সড
ওয়েতে, মানে আপনার যদি কম্বাইন্ড হয়, কো এডুকেশন হয়, তাহলে এটা কম্প্রিহেন্সিভ এডুকেশন দিচ্ছে, বেশি কম্প্রিহেন্সিভ এডুকেশন দেয়। এই ভিউটা আপনাকে ডিসকাস করতে হবে, মেইনটেনিং ইউর নিউট্রালিটি অ্যান্ড অ্যাড্রেসিং বোথ দ্য ভিউজ। আপনি মনে করেন যে কম্বাইনটা পছন্দ করেন, এই জন্য এর পক্ষেই সব লিখে গেলেন, কিন্তু আপনার এখানে একটা টাস্ক রেসপন্সের একটা পার্ট রয়ে গেছে যে কেউ কেউ কিন্তু মনে করছে বয়েজ এবং গার্লস সেপারেট স্কুলে পড়ানো উচিত। তো এটার একটা টপিক সেন্টেন্স থাকবে, এটার একটা এক্সপ্লেনেশন থাকা উচিত, তাই না? তো সেই বিষয়টা এবার খেয়াল করেন যে আমরা যদি এটাকে একটু একটা আর্কিটেক্টের চোখে দেখি, আমাদের একটা ব্লু প্রিন্ট আমরা কিভাবে পড়লাম এতদিন ধরে, আমরা রাইটিং টাস্ক 2 যেটা পড়েছি, তাহলে কেমন হবে? ইন্ট্রোডাকশনে কি থাকবে? প্যারাফ্রেজ, তারপরে থাকবে আউটলাইন, তাই না? তারপরে এরপরে থাকবে আপনি কি নিয়ে এক্সপ্লোর করতে যাচ্ছেন, থিসিস স্টেটমেন্ট, হিন্ট থাকতে পারে, আউটলাইনটা থাকবে, দিস এসে উইল ডিসকাস বোথ রিপ্রেজেন্ট পার্সপেক্টিভস, অর আরো অন্যভাবে লিখতে পারেন। আমি জাস্ট ইন ব্রিফ এই বিষয়টা আপনাকে বোঝানোর জন্য এই জায়গাগুলো রেখেছি। তাহলে বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 1 মানে হচ্ছে আপনার এসের সেকেন্ড প্যারাগ্রাফ। বডি প্যারাগ্রাফ 1 এ আপনি বলছেন টপিক সেন্টেন্স বলবেন, তারপরে এক্সপ্লেইন করবেন, তারপরে এক্সাম্পল দিবেন। বডি প্যারাগ্রাফ 2 সেখানে টপিক সেন্টেন্স, এক্সপ্লেইন, এক্সাম্পল, ইভালুয়েশন থাকতে পারে, আগেরটাতেও থাকতে পারে, না থাকলে সমস্যা নেই। তাহলে আপনাকে একটা পয়েন্ট বলতে হবে, এক্সপ্লেইন করতে হবে, এক্সাম্পল দিতে হবে। কনক্লুশনে কি হচ্ছে? সামারি। ইন কনক্লুশন, ওয়াইল এইটা ভিউ এর এটা ম্যারিট আছে, আপনার অপিনিয়ন দিয়ে আপনি শেষ করবেন। আই ফার্মলি বিলিভ দ্যাট ভিউ 2 ইজ সুপিরিয়র বিকজ, এবার ব্যাখ্যা করেন, ব্যাখ্যা করে শেষ করেন। ফাইন। So attribution verbs, key vocabulary, you cannot say I think in the body paragraphs, আপনি বলতেই পারবেন না। খেয়াল করেন, আপনি যদি এই প্যারাগ্রাফে যদি লিখেন ইন মাই ওপিনিয়ন, আই থিঙ্ক, তাহলেই তো শেষ। আপনাকে বলেছে কেউ কেউ বিশ্বাস করে, অন্যরা এটা মনে করে, তাহলে এখানে আই থিঙ্ক, আই বিলিভ, ইন মাই ওপিনিয়ন লেখা যাবে না। আপনাকে কি লিখতে হবে? Proponents of this view argue that, advocates claim that, it is often asserted that, আপনি কি মনে করেন সেটা এখানে না, কিন্তু অন্যরা মনে করছে এটা কেন। সো এরপরে আপনি যখন সুইচ করছেন, আপনি বলছেন কনভার্সলি others maintain that, in contrast, মানে আরেকটা প্যারাগ্রাফে যখন আপনি আরেকটা নোশন নিয়ে আলোচনা করছেন, তখন আপনি এটাও বলতে পারেন, in contrast skeptics suggest that, or conversely others maintain that, এভাবে বলতে পারেন, আরো আপনি অ্যানালিসিস করে বের করতে পারেন। চলেন এবার মডেল অ্যানালিসিসে আমরা ডিসকাশনের সাথে যাই। হচ্ছে যে বলছিলাম, some people think that it is better to educate boys and girls in separate schools. Others, however, believe that mixed schools provide a more comprehensive education. Discuss both these views and give your opinion. The introduction আমি লিখলাম, some people argue that boys and girls should be educated in separate schools. তাহলে আমি কি করলাম? প্যারাফ্রেজ করেছি, আমার যে নোশনটা বলেছে সেখানে আমি প্যারাফ্রেজ করেছি। While others believe that mixed gender schools offer a more complete educational experience. তাই না? ওটার মতো করেই আমার মতো সেন্টেন্সে বা ল্যাঙ্গুয়েজে এনেছি। ইমপ্রেশনটা একই, মনে করেন যে নির্যাসটা একই, কিন্তু ওয়ার্ডগুলো এবং আমার সেন্টেন্স কনস্ট্রাকশনগুলো ডিফারেন্ট। এরপরে আমি বলছি, দিস এসে উইল ডিসকাস বোথ ভিউ পয়েন্টস বিফোর প্রেজেন্টিং মাই ওপিনিয়ন। ইন্ট্রোডাকশন আপনার হয়ে গেল। এখন আপনার ইন্ট্রোডাকশন পড়ে তো বোঝা যাচ্ছে আপনি পরে কি আসছে। আপনি প্রথম প্যারাগ্রাফ লিখলেন, অন দি ওয়ান হ্যান্ড লিখতে পারেন, at first লিখতে পারেন, first and foremost, to address the proponents who believe that separated education need to be provided. So এভাবে লিখতে পারেন, on the one hand, যে কোনো ভাবে লিখতে পারেন। হ্যাঁ, এটা লিখেছি এই জন্য বারবার এটাতেই আসছে, আপনি আরো অন্যভাবে লিখতে পারেন। So on the one hand, supporters of single sex education claim that, দেখেন আপনি ওখানে বলেছেন যে সেপারেটলি পড়ানো উচিত, এটাকে আমি এখানে কি করেছি, আরেকভাবে আমার ভোকাবুলারিকে ভ্যারিয়েশনসে নিয়ে এসেছি। Supporters of single sex education claim that boys and girls learn in different ways
and therefore benefit from tailored teaching methods. Tailored teaching মানে হচ্ছে যার গায়ে মাপ যেরকম সেভাবে তাকে, মানে তার ড্রেসটা সেভাবে হবে। টেইলর টিচিং মানে যে ছেলেরা দেখেন উঠতে ঘুরতে তারা বাইরে, ঘরের বাইরে স্কিলগুলো ডেভেলপ করার দিকে তাদেরকে মনোনিবেশ করতে হয়, বা তারা সেটার জন্য সামাজিকভাবে তৈরি বা বায়োলজিক্যালি সেভাবে তৈরি, তাদেরকে সেই সেট আপে শেখানো উচিত। মেয়েরা অপোজিট, তাদের সেট আপটা ডিফারেন্ট, তারা ঘরের মধ্যে তারা সৃষ্টিশীলতার মধ্যে থাকতে পছন্দ করে। এই বিষয়গুলো তারা সেফ সিকিউর অবস্থায় তাদের প্রোটেকশনের জায়গাটা, তাদের নিশ্চয়তার বিষয়টা তাদের মধ্যে কাজ করে, সেভাবে তাকে ওই সেট আপে ডিল কিভাবে করতে হবে, হ্যাঁ সেই সেট আপে তাকে শেখানোটা উচিত। এই মনে করছে কারা, যারা মনে করে সাপোর্টাররা সিঙ্গেল সেক্স এডুকেশন। এখন আপনি উদাহরণ দিচ্ছেন, স্টাডিজ সাজেস্ট দ্যাট বয়েজ মে রেসপন্ড বেটার টু কম্পিটিটিভ অ্যান্ড ফিজিক্যাল লার্নিং অ্যাক্টিভিটিস, whereas girls often perform well in cooperative and verbal tasks. Teaching them separately allows educators to design lessons that suit these distinct learning styles. Moreover, আরেকটা পয়েন্ট এই রিলেটেডই বলছেন, advocates argue that separating the sexes reduces distraction and peer pressure. তাই না? যেমন ধরেন পিয়ার প্রেশারটা কিরকম, একটা ছেলের সামনে একটা মেয়ে লজ্জা বোধ করে, একটা মেয়ের সামনে একটা ছেলে লজ্জা বোধ করে, খুব শাই ফিল করে, সে তার মতো করে। দেখেন ছেলেদের মহলে যখন ছেলেদেরকে ডিল করা হয় তখন তারা দে বিকাম মোর স্পন্টেনিয়াস, দে বিকাম মোর ভোকাল। হ্যাঁ, তো সেই জায়গাটা আবার মনে করেন যে এখানে একটা পিয়ার প্রেশার থাকে, আবার ডিস্ট্রাকশনও থাকে। যেমন ছেলে মেয়েদেরকে আপনি একসাথে পড়াবেন, যখন তারা তাদের টিনেজে পৌঁছে যাবে তখন দেখবেন যে পিছন থেকে একটা ছেলে ক্লাসে স্যার বলছে, সে মেয়েদের দিকে তাকিয়ে আছে, বা মেয়েরাও বারবার ঘুরে ঘুরে ছেলেদের দিকে তাকাচ্ছে যে আজকে কি কালারের টি শার্ট পরে আসছে, ও কি করতেছে, এই যে ব্যাপার ডিস্ট্রাকশনটা থাকে। তো সেটাও একটা আর্গুমেন্টের জায়গা। So moreover, advocates argue that separating the sexes reduces distraction and peer pressure, particularly during adolescence, when students may feel self-conscious or anxious around the opposite gender, যে আমাকে কেমন লাগতেছে, আমাকে এ হচ্ছে কিনা, এটা নিয়ে কনসার্ন থাকে, এখন অ্যাংশিয়াসও থাকে। As a result, academic performance may improve in more focused environment, তাই না? এরপরে আরেকটা পয়েন্ট অফ ভিউ দেখেন, আমি বডি প্যারাগ্রাফ, ওটা আলাদা এটা আলাদা। এখানে বলছি, on the other hand, proponents of mixed schools believe that educating boys and girls together better prepares them for real life. তার তার ব্যক্তিগত এবং বাস্তব জীবনের ক্ষেত্রে তো সে আর ছেলে পৃথিবী পাবে না, মেয়ে পৃথিবী পাবে না, তার পৃথিবী পাবে ছেলে এবং মেয়েকে নিয়ে। তো সে সেখানে তার সাথে যদি সে ছোটবেলা থেকে বড় হতে শেখে এবং অপোজিট যে সেক্স তাকে বুঝতেও তো শিখবে, সে যে ডিফারেন্ট, সে যে ডিফারেন্ট ভাবে তাকে আপনার ডেলিকেট ওয়েতে তাকে ডিল করতে হয়, সেটাও তো সে শিখবে ছোটবেলা থেকে, তাই না? সেটা না শিখিয়ে হঠাৎ করে আপনি তাকে একেবারে সমাজে ছেড়ে দিলেন আর এক্সপেক্ট করবেন যে সে অ্যাকর্ডিংলি বিহেভ করবে, এটাও তো পসিবল না। তাহলে দেখেন, এটা কিন্তু অপিনিয়ন, পার্সোনাল অপিনিয়ন না, যারা মনে করছে তাদের পয়েন্ট অফ ভিউ থেকে আপনাকে দেখাতে হবে। সো in modern society, men and women work and communicate closely in almost all professional and social settings. Mixed gender schools provide an opportunity for students to develop mutual respect, cooperation, and communication skills for an early age. In addition, ওখানে মোরওভার দিয়েছেন, এখানেও আরেকটু আপনাকে দেন, দুটো পয়েন্ট দেন, তাই না? তাহলে ব্যালেন্স হচ্ছে। In addition, such schools can help break down gender stereotypes by allowing boys and girls to participate equally in subjects and activities traditionally associated with the opposite sex, such as science or sports. আমাদের মধ্যে এই প্রিজুডিসটা থাকে, কুসংস্কারটা থাকে। তো এখানে যদি আমরা জেন্ডারকে, স্টেরিওটাইপ যেটা আছে আমাদের সমাজের, যে একটা কমন নেচার আছে, এটাকে ভেঙে যদি আপনি দিতে পারেন, তাহলে মোটামুটি আপনি সব বিষয় যে ব্যারিয়ারগুলোকে আপনি এক্সপোজ করে দিতে পারেন, যেখানে সায়েন্স, স্পোর্টস সবাই পার্টিসিপেট করতে পারছে, ট্র্যাডিশনালি আপনার এই বিষয় অ্যাক্টিভিটিস গুলো আপনি ডিল করতে পারছেন। তাহলে এখানে দেখেন আপনি আরেকটা আর্গুমেন্ট আপনি এস্টাবলিশ করলেন, তাই না? এখানে আমার কিন্তু ওই যে আমি কনক্লুডিং নোটে আনছি না, কারণ আমি কিন্তু এখানে আমার টাইপটা কিন্তু ডিফারেন্ট, আমাকে বোথ ভিউ ডিসকাস করতে হচ্ছে।
এখানে টপিকের সাথে, টপিকটা কিন্তু সিঙ্গেল টপিক না যে ওই টপিকটাকে আবার আমার এখানে একটা লিঙ্ক করতে হবে, লাস্ট লাইন আপনি এক্সপেক্ট করছেন যে লিঙ্কটা কোথায়। এখানে কিন্তু আপনি একটা পয়েন্টকে এস্টাবলিশ করছেন, অপোজিট যে পয়েন্ট সেটাকে আপনি ব্যাখ্যা করলেন, এবং অ্যাডিশন যেখানে লিঙ্ক নাই, এই জন্য আপনি এখানে পয়েন্ট দুটো ইউজ করেছেন। এরপরে আরেকটা প্যারাগ্রাফ আপনি দিতে পারেন, 5 প্যারাগ্রাফে লিখতে পারেন, তাহলে 3টা বডি প্যারাগ্রাফ হবে, কারণ আপনার অপিনিয়নটা চেয়েছে ওটা আপনি আরেকটা বডি প্যারাগ্রাফে লিখেন, অসুবিধা নাই। কনক্লুশনে লিখতে পারেন, আবার আরেকটা প্যারাগ্রাফও আপনি করতে পারেন। In my opinion, although single-sex schools may offer short-term academic advantages, হ্যাঁ খুব ভালো A+ পাচ্ছে, ফোকাস থাকতেছে, ডিস্ট্রাকশন হচ্ছে না, হ্যাঁ ব্যাপারগুলো তার পিয়ার প্রেসার থাকছে না, এর ফলে তার পারফরমেন্স ভালো হচ্ছে, সেটা আমি বলছি যে although যদি এটা করে, mixed schools provide a more comprehensive form of education overall এটা সোশ্যাল কনটেক্সটে আপনি দেখেন, সাইকোলজিক্যাল কনটেক্সটে দেখেন, আপনি মেন্টাল কনটেক্সটে দেখেন, হ্যাঁ। আর যখন আপনার একটা দূরে দূরে থাকবে, সেটার প্রতি অ্যাট্রাকশনও বেশি থাকে, ডিস্ট্রাকশন হয়তো আর্লি লাইফে থাকে না, পরে ক্যারিয়ারে গিয়ে এত ডিস্ট্রাক্টেড হয়ে যাবে, দেখবেন যে অফিসার অ্যাটেন্ড না করে ডিস্ট্রাক্টেড হয়ে পিয়ার প্রেসারে পড়ে যাচ্ছে। তো ওই বিষয়টা ডিল করাটাও ছোটবেলা থেকে শেখাটা বেটার বলে মনে করা হয়, বা আমি মনে করি, রাইট। এখানে বলছি ইন মাই অপিনিয়ন, এখন আমার ভিউটাও আমি ক্লিয়ারলি এখানে বলছি একাডেমিক, কারণ আমি কিন্তু টপিক ইন্ট্রোডাকশনে বলে দিয়েছি যে আমি এই এর মাধ্যমে 2টা পয়েন্টই আলোচনা করবো, এবং আমার অপিনিয়নটা দেওয়ার আগে আমি এই দুটো আলোচনা করবো, তাহলে ওই দুটো আলোচনা করলাম, এখন আমার অপিনিয়ন দিচ্ছি, তাহলে আমার ফরম্যাটটাও কিন্তু ঠিক থাকছে। So academic success should not be the only goal of schooling. Social development and emotional intelligence are equally important. Learning alongside the opposite gender helps students become more confident, tolerant, and adaptable individuals, which are essential qualities in adult life. আপনার পরবর্তী জীবনে এটা ইম্পর্টেন্ট। সো এই জন্য বোঝাপড়ার জায়গা, আত্মবিশ্বাসী হওয়ারও জায়গা, না হলে আপনি যখনই সেপারেট সেক্সে আপনি পড়ে আসবেন, তখন রিয়েল লাইফ সিচুয়েশনে, রিয়েল লাইফ সিমুলেশনে আপনি গিয়ে তখন নার্ভাস হয়ে যাবেন, তখন আপনি কনফিডেন্ট হারিয়ে ফেলবেন। In conclusion, while separate schools may enhance concentration and cater to different learning styles, mixed schools better prepare students for the realities of society. Therefore, I believe that co-educational schools offer a more balanced and holistic educational experience. দেখেন আপনি শুরু থেকে শেষ পর্যন্ত বিষয়টা দেখেন, একটার সাথে একটা চেইন, একটার সাথে একটা লিঙ্ক, কখনোই কিন্তু ডিস্ট্রাক্টেড হয়নি, আউট অফ দ্য বক্সে যায়নি। এখানে ভোকাবুলারিগুলো আছে, ওয়েল কনস্ট্রাক্টেড আছে, লিঙ্কিং ডিভাইস আছে, স্ট্রাকচারস আছে, কমপ্লেক্স সেন্টেন্সেস আছে, যা যা আপনি দেখবেন ব্যান্ড ডেসক্রিপ্টরে 8-এ পড়ে দেখেন কি কি বলেছে, আপনি সেখানে মিলিয়ে দেখেন, এখানে প্রত্যেকটা উপাদান এখানে রাখা হয়েছে। সো এইভাবে আমাদেরকে প্রত্যেকটা উপাদানকে নিয়ে আমাকে বিষয়গুলোকে ডেভেলপ করতে হবে। আরো কোয়েশ্চেন এখানে রাখা হয়েছে স্যাম্পল অ্যান্সার হিসেবে। Some people think that strict punishment for driving offenses are the key to reducing traffic accidents. Others, however, believe that the other measures would be more effective in improving road safety. Discuss both these views and give your opinion. So এখানে এটারও ইন্ট্রোডাকশন এখানে রাখা আছে, আমি আপনাদের জন্য এটা স্লাইডে শো করছি, এবং আপনারা এটাকে পরে রিভিউ করে ফেলবেন। বডি প্যারাগ্রাফ আমাদের ক্লাসটা বড় হয়ে যাচ্ছে, এটাকে শর্ট করার জন্য যেহেতু আপনাদেরও এঙ্গেজমেন্ট আছে, সেই কারণে আমরা একটু সংক্ষিপ্ত করে ফেলছি। সো বডি প্যারাগ্রাফ 1 এটা একটা আলোচনা করা হচ্ছে যে স্ট্রিক্ট পানিশমেন্ট, এবং বডি প্যারাগ্রাফ 2 যেখানে আদার মেজার্স কিভাবে আমরা এটা করতে পারি, ফিক্স করতে পারি, এবং তারপরে আপনার কনক্লুশনে দিচ্ছেন। এই কনক্লুশনটা আবার আরেকভাবে লিখেছি, এখানে আপনার অপিনিয়ন সহ কনক্লুশন দিয়েছেন। আমরা কনক্লুশনের জন্য আমার অপিনিয়নের জন্য আলাদা প্যারা করতে পারি, অথবা কনক্লুশনে এসে আমার অপিনিয়ন দিয়ে আমি এখানে কনক্লুড করতে পারি। তাহলে যদি আমি কনক্লুশন আমার অপিনিয়ন দেই, তাহলে এখানে 4 প্যারাগ্রাফ হবে, আর আমার অপিনিয়নের জন্য আলাদা প্যারাগ্রাফ দিয়ে যদি কনক্লুশন দেই, তাহলে 5 প্যারাগ্রাফ হবে। এটা আরেকটা প্যাটার্নে লিখেছি। সো দেখেন, এটা ব্যান্ড 8 ইজ নট অ্যাবাউট ইউজিং বিগ ওয়ার্ডস র্যান্ডমলি, বাট অ্যাবাউট প্রিসিশন অ্যান্ড স্ট্রাকচার। আপনি 8 পেতে গেলে আপনাকে স্ট্রাকচারগুলোকে এবং প্রিসাইজ হইতে হবে। সো সেই জিনিসটা আমরা বোঝানোর চেষ্টা করেছি। অ্যানালিসিস অফ দ্য ডিসকাশন এসে জাজ অ্যাপ্রোচে যেতে হবে আপনাকে। আপনি জাজ করবেন, আপনি মানে পার্সোনালি বায়াসড হয়ে যাবেন না। ব্যালেন্স ট্রিটমেন্ট থাকতে হবে। দ্য রাইটার dedicates one full paragraph to punishment and one full paragraph to other measures.
কোনো সাইডই যেন ইগনোর না হয়। ওকে, ক্লিয়ার পজিশন আপনি অপিনিয়নে আপনার দিয়েছেন, সো সেই জায়গাটা এভাবে কনস্ট্রাক্টেড থাকবে। কোহেরেন্স এবং কোহেশন থাকতে হবে। তাহলে আপনি যদি এখানে বলছেন প্রপোনেন্টস অফ দিস ভিউ সাজেস্ট, ক্রিটিক আর্গিউ, এটা বলছেন, তাই না? তাহলে এখানে আপনার ভার্বগুলো আসছে, লেক্সিক্যাল রিসোর্সেসগুলো এখানে দেয়া আছে, আপনি দেখবেন। তাহলে লেক্সিক্যাল রিসোর্স পাচ্ছেন, গ্রামারের কমপ্লেক্সিটি পাচ্ছেন, এখানে কমপ্লেক্স সেন্টেন্স আপনি দেখছেন। ওয়েন ড্রাইভার্স নো স্পিডিং, এইভাবে দিয়ে ওয়েন, অ্যাজ, সিন্স, ইফ, আপনাদেরকে সেই ট্রান্সফরমেশনের ক্লাসটা আপনি রিভিউ করবেন, তাহলে কমপ্লেক্স সেন্টেন্স কীভাবে তৈরি করে সেটাও বুঝে যাবেন। ওকে, আরও যদি আমরা যাই ডিসঅ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ এসে টাইপের ক্ষেত্রে, যেমন কোয়েশ্চেন এখানে জিজ্ঞেস করছে ask you to evaluate the pros and cons and sometimes to decide which is stronger. হ্যাঁ, আউটওয়ে করছে কিনা, কার থেকে কে বেটার, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। আবার প্রশ্ন অ্যাড করে দেয়, ডু দি অ্যাডভান্টেজেস আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজেস, অ্যাডভান্টেজেস থেকে কি ডিসঅ্যাডভান্টেজ বেশি বা কম, এই ব্যাপারটা। অ্যাডভান্টেজটা কি আউটওয়ে করে দিচ্ছে বা আউটস্মার্ট করে দিচ্ছে ডিসঅ্যাডভান্টেজকে। তো এইরকম ভাবে আরেকটা থাকে। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের টাইপ হচ্ছে দুটো, একটা আপনি এটার কি, এটা কেউ কেউ এটা মনে করে, কেউ কেউ এটা মনে করছে, এবং আপনার ওপিনিয়ন দেন। আবার এখানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের টাইপ এখানে বলছে আউটওয়ে করে কিনা। সো হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ, দি অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস, 50-50 ভাগ করেন। আউটওয়ে আরেকটা প্যারাগ্রাফ, ডু দি অ্যাডভান্টেজেস আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজেস, ইভ্যালুয়েশন রিকোয়ার্ড, আপনাকে ওখানে জাস্টিফাই করতে হবে। সো এটা কিন্তু জাজ না, এটা হচ্ছে রিপোর্টার হিসেবে আপনাকে নিজেকে খেয়াল করতে হবে। আনলাইক দ্য আউটওয়ে এসে ওয়্যার ইউ আর এ জাজ, যে আপনি কে জিতলো সেটা ওইটা পরে, আপনি যে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ এখানে এই রকম জায়গায় যদি আসে, দিস প্রম্পট ডাজ নট আস্ক ডু দি অ্যাডভান্টেজ আউটওয়ে, এটা জিজ্ঞেস করবে না এই প্রম্পটের ক্ষেত্রে। হ্যাঁ, যেটা আমি বলছি রিপোর্ট। সো অবজেক্টিভ অ্যানালিসিস করতে হবে, ইউ মাস্ট প্রেজেন্ট বোথ সাইডস ইকুয়ালি। হ্যাঁ, 50-50, 48-52 হইতে পারে। হ্যাঁ, ইকুয়ালি আপনাকে ট্রিট করতে হবে। ডু নট সে দি অ্যাডভান্টেজেস আর স্ট্রঙ্গার, এটা বলবেন না, যদি না বলে যে এটা কি আউটওয়ে করছে কিনা। হ্যাঁ, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস, তাহলে সেক্ষেত্রে আপনাকে ডিসঅ্যাডভান্টেজ এবং অ্যাডভান্টেজ ইকুয়ালি ট্রিট করতে হবে। ইন দ্য ইন্ট্রোডাকশন অর কনক্লুশন এটা বলবেন না। দ্য কোয়েশ্চেন ডিডন্ট আস্ক ইউ টু মেজার দেম, ইট আস্কড ইউ টু লিস্ট দেম। কোয়েশ্চেন বোঝা খুব ইম্পর্টেন্ট, আমি আপনাদেরকে বলেছি প্রশ্ন পড়ে প্রশ্ন বোঝা খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা সবসময় খেয়াল করবেন। আপনাকে কি বলেছে অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ, আপনার ব্যক্তিগত মতামত থাকতেই পারে, কিন্তু আপনাকে আজকে লেখার মধ্যে তো সেটা জানতে চাইনি, তাহলে আপনি সেটা জানাবেন না। আউটওয়ে টাইপ, আরেকটা টাইপ হচ্ছে আউটওয়ে, মানে তখন জিজ্ঞেস করবে যে এটা বেশি, কোনটা বেশি, সেটা আপনার ওপিনিয়ন, আপনি সেখানে জাজ হতে পারবেন। তাহলে স্ট্যান্ডার্ড টাইপ, যেটা স্ট্যান্ডার্ড টাইপ, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আপনাকে যদি প্রশ্ন করে, সেটার টাইপ, সেটার হচ্ছে এই আর্কিটেকচার ব্লুপ্রিন্ট হচ্ছে এরকম হবে। বডি প্যারাগ্রাফ প্রথমে ইন্ট্রোডাকশন থাকবে, প্যারাফ্রেজ আউটলাইন থাকবে, এরপরে বডি প্যারাগ্রাফে অ্যাডভান্টেজ বলবেন, তারপর বডি প্যারাগ্রাফে ডিসঅ্যাডভান্টেজ বলবেন। এমন না যে ডিসঅ্যাডভান্টেজ আগে লেখা যাবে না, অ্যাডভান্টেজ পরে লেখা যাবে না, ব্যাপারটা কিন্তু তা না। এটা অল্টার করতে পারে, এটা এখানে যেতে পারে, কোনো সমস্যা নেই। সো কনক্লুশন আসবে, রিস্টেট, এভাবে লিখবেন। আরেকটা ফরম্যাট আছে, সেটা হচ্ছে আউটওয়ে টাইপ। হ্যাঁ, যে অ্যাডভান্টেজটা কি ডিসঅ্যাডভান্টেজকে আউটওয়ে করছে কিনা, সেটার যদি হয় তাহলে আপনি ভার্ডিক্টের পরবর্তীতে লাস্টে কনক্লুশনে দিতে পারেন। ইন্ট্রোডাকশনে আপনি দিচ্ছেন, বডি প্যারাগ্রাফে আপনি এখন আসেন, এখানে কিছু টেকনিক আছে। প্রথম বডি প্যারাগ্রাফে আপনি কি লিখবেন, আপনি উইকার সাইড, যেটা দুর্বল। আর কনক্লুশনে আপনি আসবেন কি, মানে কোনটাকে বেশি, অ্যাডভান্টেজটা বেশি নাকি ডিসঅ্যাডভান্টেজটা বেশি। যদি অ্যাডভান্টেজটা বেশি হয় তাহলে আগে ডিসঅ্যাডভান্টেজ লিখবেন, পরে অ্যাডভান্টেজ লিখে কনক্লুশনে যাবেন। বুঝতে পেরেছেন? সো এই হচ্ছে আমাদের এটার ব্লুপ্রিন্ট। আচ্ছা, কি ভোকাবুলারি ইভালুয়েশন, সিনোনিমস, অ্যাডভান্টেজ, বেনিফিট, কি হতে পারে, আরো অ্যাডভান্টেজে কি হতে পারে, আমার তো রিসোর্সেস লাগবে, একটু সিনোনিমাস ওয়ার্ড, ক্রাইটেরিয়া, ক্যাটাগরিগুলো আমাকে মাথায় রাখতে হবে। সো বেনিফিট, মেরিট, আপসাইড, পজিটিভ অ্যাসপেক্ট, এগুলোকে আমরা বলতে পারি অ্যাডভান্টেজের সিনোনিমাস ওয়ার্ড। আর ডিসঅ্যাডভান্টেজ, ড্রব্যাক, ডিমেরিট, ডাউনসাইড, হ্যাঁ, এভাবে আপনি লিখবেন, একই ওয়ার্ড বারবার বলবেন না, ডিসঅ্যাডভান্টেজ। তো এটা। সো ডেট্রিমেন্টাল ফ্যাক্টর, phrases for outweighing the benefits, eclipse মানে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হয় না, একটাকে খেয়ে ফেলছে,
দ্য বেনিফিটস এক্লিপস দ্য ড্রব্যাকস। উপকারিতাটাই কি করছে, ড্রব্যাকসটাকে থেকে বেশি, এইভাবে বলছেন এক্লিপস। তাহলে এটা একটা ডিফারেন্ট ওয়ে অফ প্রেজেন্টেশন, ভালো হতে পারে, আপনার কাছে ভালো লাগলে এটা নেবেন। দ্য নেগেটিভ অ্যাসপেক্টস আর নেগলিজেবল কম্পেয়ার টু দ্য পজিটিভস, এভাবে বলতে পারেন। দিস ইজ আ ওয়ার্থওয়াইল ট্রেড অফ, এভাবে বলতে পারেন। খেয়াল করেন, ইন মেনি সিটিজ ট্যুরিজম ইজ আ মেজর সোর্স অফ ইনকাম। হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ দিস ফর দ্য লোকাল পিপল, তাই না? তো সেক্ষেত্রে আমার কিন্তু এখানে কোনো রকম আউটওয়ে প্রশ্ন বলেনি। তাহলে এটার ইন্ট্রোডাকশন, দ্য ট্যুরিজম ইন্ডাস্ট্রি অ্যাক্টস অ্যাজ এ প্রাইমারি ইকোনমিক ইঞ্জিন ফর মেনি মেট্রোপলিস গ্লোবালি। ঠিক, এখানে কি দিলাম, প্যারাফ্রেজ। While this influx of visitors brings substantial prosperity, it also introduces significant challenges for the local population. This essay, দেখেন খেয়াল করেন, আপনি এখানে ওখানে কিন্তু বলেছে এটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজটা কি। আপনি কিন্তু আপনার ইন্ট্রোডাকশনের মধ্যে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজটাকে আরেকভাবে ব্যাখ্যা করেছেন। অ্যাডভান্টেজের রূপে কি আসতেছে, ডিসঅ্যাডভান্টেজের রূপে কি আর্গুমেন্ট করবেন, সেটাকে পয়েন্টটাকেই মেনশন করেছে। দেখেন প্রথমটা কি ছিল, মেজর সিটিজ ট্যুরিজম ইজ এ মেজর সোর্স অফ ইনকাম। আমি এখানে কিভাবে এটাকে প্যারাফ্রেজ করেছি, দ্য ট্যুরিজম ইন্ডাস্ট্রি অ্যাক্টস অ্যাজ এ প্রাইমারি ইকোনমিক ইঞ্জিন ফর মেনি মেট্রোপলিস গ্লোবালি। ওখানে কি ছিল, মেজর সোর্স অফ ইনকাম। কোথায়, মেনি সিটিজ, এই যে সিটিজ বলেছে, আর আমি এখানে মেট্রোপলিস গ্লোবালি, মানে পুরো বিশ্ব জুড়ে। হ্যাঁ, ট্যুরিজম ইন্ডাস্ট্রি হচ্ছে প্রধান ইকোনমিক ইঞ্জিন। এরপরে আমি বলছি, while this influx of visitors bring substantial prosperity, ভিজিটর যারা আসে তাদের সাথে সাথে তারা কি নিয়ে আসে, উল্লেখযোগ্য পরিমাণে প্রসপারিটি নিয়ে আসে। এরপরে আবার ওইখানেই আমি বলছি, ইট অলসো ইন্ট্রোডিউসেস সিগনিফিকেন্ট চ্যালেঞ্জেস, কিছু কিছু আবার আপনার চ্যালেঞ্জও নিয়ে আসে, মানে কিছু ড্রব্যাকও চলে আসে, তাই না? আপনি যখন একটা লোকালিটির মধ্যে বাইরের মানুষ আসে, ধরেন আপনি সেন্ট মার্টিনে, আমাদের যদি আমরা সেন্ট মার্টিন দেখি, সেন্ট মার্টিনে মানুষদের অর্থ সামাজিক অবস্থা খুবই নাজুক। সো ট্যুরিস্টরা যখন যায়, তখন ট্যুরিস্টরা যাওয়ার ফলে ওখানকার লোকাল পিপুলরা কর্মসংস্থান খুঁজে পায়, বিজনেস করে, ট্রেড করে। তারা 150 টাকা করে সামুদ্রিক মাছের কেজি তারা অন্য অফ সিজনে তারা খেলেও আপনি সেই মাছগুলো আপনি 1200-1400 টাকা করে আপনি বিক্রি করতে পারছেন। সো ইকোনমিটা বুম করে, তাই না? এই যে ব্যাপার, অনেক পজিটিভ অ্যাসপেক্ট আছে, কর্মসংস্থান বাড়ে, লোকালিটি মানুষের অ্যাক্টিভিটিস বাড়ে, তো ইকোনমিক্যাল একটা গ্রোথ হয়, বিভিন্ন রকমের তাদের ওখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টও হয়, তো তাদের সমাজটা উন্নত হচ্ছে। এটা তো আসলো। তো এটা চ্যালেঞ্জগুলো কি দেখেন, যারা স্কুল কলেজের ছেলেমেয়েরা, ইউনিভার্সিটি ছেলেমেয়েরা বাসায় অবকাশ যাপনের জন্য যাচ্ছে, তারা যে পোশাক পরিধান, তাদের লাইফস্টাইল, যেভাবে তারা চলাফেরা করে, টিনেজ বয়সে ইউনিভার্সিটি লেভেলের স্টুডেন্টরা, ছেলেমেয়েরা যেভাবে ফ্রি মিক্সিংয়ে ওখানে লোকালিটির মধ্যে চলাফেরা করছে, এতে ওখানকার লোকাল পিপুলদের, বাচ্চাদের, তাদের গ্রোথ, তাদের আন্ডারস্ট্যান্ডিংটা ডিফারেন্ট হয়, তাদের এক্সপেকটেশনটা বেড়ে যায়, তাদের যে একটা ভ্যালুসগুলো খুব বেশি প্রশ্নবিদ্ধ হয়ে যায় এবং কন্টামিনেটেড হয়ে যায়। তো ওই বাবা মাদের বাচ্চাদেরকে কন্ট্রোল করা কঠিন হয়ে যায়। তারা তখন এই এক্সপিরিয়েন্সটা তারাও করতে চায়, তারা লাইফটাকে এভাবে দেখতে চায়, সিনেমাটিক ওয়েতে দেখতে চায়, ফটোশ্যুট, এই সব কিছু। তো তাদের মধ্যে ইনফেরিয়র কমপ্লেক্সিটি চলে আসে। আবার অনেক সময় হেট্রেট চলে আসতে পারে, যে তাদের সমাজের মানুষ কষ্ট করে খেতে পারে না, মানুষ এখানে, এরা তাহলে এরকম, শহরে মানুষ বা এরকম ইউনিভার্সিটির ছেলে মেয়ে, একটা ছোট বয়সের বাচ্চাদের মগজে, মননে অন্যরকম একটা ইম্প্যাক্ট চলে আসে, ভ্যালিউসগুলো নষ্ট হয়ে যেতে পারে। তাহলে খেয়াল করেন, প্রসপারিটি আপনি একটু বোঝার চেষ্টা করেন যে প্রসপারিটি আসতেছে, তার সাথে সাথে ওখানকার কি ন্যাচারাল, মানে আমার যে সোশ্যাল কনটেক্সটে, ওখানকার রিজিওনাল কনটেক্সটে বেশ কিছু চ্যালেঞ্জও চলে আসে, তাই না? বোঝার যেটুকু বুঝবেন সেরকম বলবো। আরো অনেক রকম সেক্টরগুলো চলে আসে, সেগুলো আরো ড্রব্যাকস ওখানে আছে, পরিবেশের বা একটা অবশ্যই হুমকির মুখে পড়ে। আপনি অফ সিজনে ওখানকার যে নেচার, ওখানকার যে আপনার আবহাওয়া, ওখানকার যে এয়ারের কোয়ালিটি, আপনি যখনই যাচ্ছেন সিজনে, তখন আপনি রাত 1টা 2টা পর্যন্ত খুব
আওয়াজ করে গান বাজনা করছেন, এতে সামুদ্রিক মাছের যে পরিমাণে তাদের মনে করেন বংশবিস্তার কমে যায়, তারা দূরে চলে যায়, লাইট থাকে, আপনার বিনোদন করছেন, এখানে এটা পোড়াচ্ছেন ওটা পোড়াচ্ছেন, আপনি পরিবেশ দূষণ করতেছেন, আপনি প্লাস্টিক বটল প্লাস্টিক কি কি যে হয়, মানে আপনি একটু চিন্তা করলে ইমেজ করলেই বুঝতে পারবেন। তাহলে এই লাইনটার মধ্যে দেখেন আপনি লিখেছেন while this influx of visitors, influx মানে একেবারে একসাথে ঝাঁকে ঝাঁকে, হ্যাঁ মাছ যেরকম ঝাঁকে ঝাঁকে যায়, influx of visitors bring substantial prosperity, এইটা বললেন, তার মানে আপনার প্রথম বডি প্যারাগ্রাফে আপনি এইটা আলোচনা করবেন প্রসপারিটি কি কি আনতেছে, পরেরটা আপনি পরের বডি প্যারাগ্রাফে আপনি এটা বডি প্যারাগ্রাফ 2 এ আলোচনা করবেন, এটা বডি প্যারাগ্রাফ 1 এ আলোচনা করবেন, তাই না? সো এখানে আপনি দিয়ে দিলেন। এরপরে আপনি বলছেন দিস এসে উইল এক্সামিন বোথ দি ইকোনমিক মেরিটস অ্যান্ড দ্য সোশ্যাল ডিমেরিটস অফ দিস ট্রেন্ড। একেবারে আপনি টু দ্য পয়েন্ট আপনি হিট করেছেন, কোয়েশ্চেনটাকে ডিল করেছেন, রেসপন্ড করেছেন। বডি প্যারাগ্রাফ 1 অ্যাডভান্টেজ, ওকে, তো আলোচনা করেই দিয়েছি, আপনারা একটু এটা পড়বেন। এখানে অ্যাব্রোডের আমি দেশেরটা আপনাকে বুঝালাম, আপনি অ্যাব্রোডের রেফারেন্স দেওয়া আছে, সো সেটাও আপনি একটু খেয়াল করবেন, আপনি আপনার মতো করে লিখতে পারেন, স্যাম্পল এভাবেও আছে, ফার্দার মোড দিয়েও আছে, কারণ এখানে আপনি কনক্লুড করছেন না বা এখানে লিঙ্ক করবেন না, কারণ আপনি অ্যাডভান্টেজ বলছেন। ওকে, এরপরে বডি প্যারাগ্রাফ 2 যেটা ডিসঅ্যাডভান্টেজ, এখানে আপনি এই যে ইউজ করেছেন কনভার্সলি, মানে আরেকটা এখানে লিঙ্কিং ডিভাইস ইউজ করলেন, হ্যাঁ ফর এক্সাম্পল ইউজ করেছেন লিঙ্কিং ডিভাইস, অ্যাডিশনালি ইউজ করেছেন, আমি বোল্ড করে দিয়েছি, আর এই যে এখানে বোল্ড করে দিয়েছি এটা হচ্ছে টপিক সেন্টেন্স, এটা বোঝার চেষ্টা করবেন কি আমি ইন্ট্রোডাকশনে কি বললাম আর আমি এইটার ওই পয়েন্টটার ব্যাখ্যা করতে গিয়ে টপিক সেন্টেন্সটা কি লিখলাম। যেমন কনভার্সলি রিলায়েন্স অন ট্যুরিজম ক্যান হ্যাভ সিভিয়ার নেগেটিভ ইম্প্যাক্টস অন দ্য কোয়ালিটি অফ লাইফ ফর রেসিডেন্টস, ওখানকার যারা স্থানীয় তাদের কোয়ালিটি অফ লাইফের উপরে নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে, অনেক নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। আচ্ছা, সো ইন কনক্লুশনটা এখানে এইরকম হবে, হ্যাঁ এই হচ্ছে কনক্লুশন। আপনারা আবার মনে করবেন কনক্লুশন ইন কনক্লুশন এটা কেমন হলো। সো কনক্লুশন পার্ট, আপনি কিন্তু কনক্লুশন এগুলো লিখবেন না, হ্যাঁ এভাবে লিখবেন না, আপনি এখান থেকে লিখবেন, আমি আপনাকে বোঝানোর জন্য এই পয়েন্টটাকে এখানে বলেছি। ওকে, so in conclusion, tourism is a double-edged sword for host cities. হ্যাঁ, double edged মানে এদিক দিয়ে কাটে আবার আরেক দিক দিয়েও কাটে, দুই দিকেই কাটে। So although it provides essential revenue and infrastructure upgrades, these benefits come at the cost of higher living expenses and potential cultural loss. যেমন দেখেন সিজনের সময় আপনার ওখানকার স্থানীয়দেরকেও মাছ কিনে খেতে হয় ওই দামে যেই দামে ভিজিটররা খায়, তখন তাদের খরচ, হ্যাঁ তারা আর্ন করে কিন্তু তাদের তো খরচটাও বেড়ে যায়, তারা দৈনন্দিন খরচ চলে যায়, তারা তাদের যে লোকাল মার্কেটে, তখন লোকাল মার্কেটে সব প্রাইস সবার জন্য একই রকম হয়ে যায়, এটা তাদের জন্য অনেক রকমের হ্যাসেল না, তারা যারা আর্ন করে না তাদের কি অবস্থা হবে বলেন। ওকে, so ideally governments should regulate the industry to ensure a balance between profit and the well-being of residents, তাহলে সেই ব্যাপারটা ব্যালেন্স করতে হবে, এটা হচ্ছে আপনি কনক্লুশনে টানলেন, তাই না? সো এবং দেখেন ট্যুরিজমের স্পটগুলোতে লোকাল পিপুলরা কিন্তু ওখানকার ব্যবসাতে খুব বেশি সম্পৃক্ত হয় না, তারা ওয়ার্কার হিসেবে কাজ করে, তারা কিছু ছোটখাটো উদ্যোক্তা হিসেবে কাজ করে, কিন্তু বড় বড় যে রিসোর্টগুলো এখান থেকে দেখেন যে ঢাকা বা বিভিন্ন বড় বড় যে গ্রুপগুলো তারাই কিন্তু ওখানে রিসোর্টগুলো জমি জমা কিনে বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট করতেছে, পরিবেশটাকে নষ্ট করতেছে, তো এই ব্যাপারগুলো আপনার বেনিফিটটা নিচ্ছে কারা, মানে সিটি পিপুলরাই কিন্তু বেনিফিট নিচ্ছে, ওখানকার লোকালিটি পরিবেশকে নষ্ট করে হুমকির মুখে ফেলে দিয়ে, তাদের লাইফ স্ট্যান্ডার্ডকে নষ্ট করে দিয়ে, কোয়ালিটিকে নষ্ট করে দিয়ে বিভিন্ন রকমের পলিউশন ওখানে আমরা এক্সপিরিয়েন্স করতে পারি। তো এটা একটা গেল। ওকে, এবার দেখেন আমরা যদি এটাকে একটু অ্যানালিসিস করি কি কি করেছি সেই বিষয়টা একটু আপনারা দেখবেন, আমি এখানে এনলিস্টেড করেছি, কারণ পুরো জিনিসটাকে আমাকে একসাথে কভার করতে হয়েছে যেন এটা বড় হয়ে যায়, আলোচনাগুলো ডিটেল না করলে আপনাদেরকে বোঝানোটা কঠিন হয়, কনভিন্স করাটাও কঠিন হয়, আমাকে তো আপনাদের বোঝাতে হবে, কনভিন্স করতে হবে, এটাই হচ্ছে আমার ফোকাস পয়েন্ট। তো এটার জন্য আসলে সব জিনিসগুলোকে একসাথে রাখলে আপনাদের জন্য গোছানো থাকে, ক্লাসটা একটু বড় হয়ে যাচ্ছে, তারপরও সবকিছু এই জন্য রেডি করা আছে, আপনারা এটা যখনই রিভিউ করবেন ইউ ক্যান গেট দ্য থিং।
সো বডি প্যারাগ্রাফ এতে এবং বিতে কিভাবে আমরা করেছি কনস্ট্রাকশনটা আপনাকে দেখছি, টপিক সেন্টেন্স এক্সপ্লেনেশন এক্সাম্পল যেটা শুরুতে বলেছি সেটাই, সেগুলো যে আবার এখানে ইনট্যাক্ট আছে সেটা আপনারা এক্সপিরিয়েন্স করতে পারবেন। লেক্সিক্যাল রিসোর্সেস গুলো দেখবেন এখানে ইকোনমিক ইঞ্জিন ইউজ করেছি, এগুলো মেটাফোর, এগুলো নিয়ে প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন, কোনো সমস্যা নেই। আমরা পরে এইরকম লেক্সিক্যাল যে রেটোরিক্যাল যে লেসন সেগুলো আমরা পড়তে পারি, সিমিলি কি, মেটাফোর কি, অক্সিমোরন কি, হ্যাঁ ভাষায় এগুলো প্রয়োগের সময় আপনারা আপাতত লেখা তো শুরু করেন, তখন আরো উন্নতর দিকে আমরা যেতেই পারবো। সো হসপিটালিটি সেক্টর ছিল, কালচার এরোশন ছিল, তাই না, সেটা ডিসঅ্যাডভান্টেজ ছিল। গ্রামার পয়েন্টগুলো দেখবেন এখানে, কমপ্লেক্সিটি মানে কমপ্লেক্স সেন্টেন্সটাকে আপনারা যেহেতু মনে করেন কমপ্লেক্স, আরও সিম্পল সেন্টেন্সও কমপ্লেক্স একটা কমপ্লেক্সিটির মাত্রাটা বাড়াতে পারে, সেটা মানে সেন্টেন্সগুলোকে একটু বড় করা, হ্যাঁ, একটা সেন্টেন্সের মধ্যে 14 থেকে 15টা ওয়ার্ড নিয়ে আসা। আমরা তো 7-8 ওয়ার্ডের মধ্যে শেষ করে ফেলি, এটা যদি 20 ওয়ার্ড, 15 ওয়ার্ড, 20 ওয়ার্ড, 21 ওয়ার্ড একটা সেন্টেন্সের মধ্যে হয়, তখন বিষয়টা আর কি যে কমপ্লেক্সিটি ব্যাপারটা আমরা প্রেজেন্ট করতে পারি। আমরা ডিল করছি অনেক বড় সেন্টেন্সকেও কিন্তু কারেক্টলি। দেখেন এই যে আরেকটা টাইপের অ্যান্সার, যেখানে আমরা বলছি ইন মেনি কান্ট্রিজ মোর অ্যান্ড মোর পিপল আর কম্পিটিং ফর আ প্লেস অ্যাট ইউনিভার্সিটি, ডু ইউ থিঙ্ক the advantages of this trend outweigh the disadvantages? এই যে প্লেস ইউনিভার্সিটির জন্য যে কম্পিট করে, এটার অ্যাডভান্টেজ কি এবং এটা ডিসঅ্যাডভান্টেজ কি, এটা তোমার কি মনে হয় যে এটা অ্যাডভান্টেজটা বেশি? তাই না, অনেক সময় অনেক বাচ্চারা কম্পিটিশনের কারণে ট্রমাটাইজ হয়ে যায়, ইনফেরিয়র কমপ্লেক্সিটি, যেটা একটা তার একটা মেন্টাল একটা স্ট্রেইনের মধ্যে থাকে। পজিটিভ তো ভালো, কম্পিটিশনের মধ্যে বেস্ট কোয়ালিটিগুলো আসবে ইউনিভার্সিটিতে, সেটা তো সমাজে আমাদের বেস্ট সার্ভিস মেধাগুলো আমরা ছেঁকে নিতে পারবো, সেই বিষয়গুলো তো দুটোই আছে, এবং দুটোরই কোনটা বেশি সেটা আপনাকে আউটওয়ে করতে হবে। সো এটারও একটা স্যাম্পল অ্যান্সার এখানে রাখা আছে, আপনারা একটু পড়ে দেখবেন। বডি প্যারাগ্রাফ, ফার্স্ট বডি প্যারাগ্রাফ, সেখানে আমরা উইকার সাইডটা বলেছি, যখন আউটওয়ে করবেন তখন উইকার সাইডটা আগে লিখবেন, ডিসঅ্যাডভান্টেজটা আগে লিখেছেন, এরপরে আপনি বডি প্যারাগ্রাফে অ্যাডভান্টেজটা লিখেছেন, এটা স্ট্রঙ্গার সাইড। এটা লেখার উদ্দেশ্য হচ্ছে আপনি যখন বলছেন আউটওয়ে কোনটা করছে, এবং দেখেন খেয়াল করেন উইক সাইজ যেটা উইকার সাইডটা, এটা একটু ছোট, খুব ছোট না, আর এটা একটু আপনি সেকেন্ডলি ভাবে দিয়েছেন, তাই না, এখানে আপনি সেই জায়গাটা একটা পয়েন্ট অ্যাড করেছেন, এখানে ডিটেইল আপনি ব্যাখ্যা করে তারপরে আবার এখানে এই যে লাস্ট লাইন আপনি নিয়ে এসেছেন, একটা লিঙ্ক করার চেষ্টা করেছেন, এরপরে আপনি কনক্লুশনে দিয়ে আপনি বলছেন ইট ইজ মাই কনভিকশন দ্যাট দি অ্যাডভান্টেজেস আর সুপেরিয়র, দ্য ক্রিয়েশন অফ এ স্কিলড, ইনোভেটিভ অ্যান্ড সোশ্যালি মোবাইল workforce is a benefit that clearly overrides the other drawbacks. সো এই ছিল এটার অ্যানালিসিস, এটা কি কি এখানে আছে, কোহেরেন্স আছে, কোয়েশ্চেন কনসেশন মার্কার্স আছে, লজিক্যাল ট্রানজিশন আছে, লেক্সিক্যাল রিসোর্সেস আছে, এখানে গ্রামারের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো এই বিষয়গুলো তো আমি এখানে আবার একটু দেখানোর চেষ্টা করেছি, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড এসে, এটা টাইপ 1, আর এটা হচ্ছে টাইপ 2। মনে রাখবেন, হ্যাঁ দুটো টাইপ হয়, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, দুই রকম কোশ্চেন আসে, প্রশ্ন পড়ে বুঝতে হবে যে কোনটা। যেমন দেখেন এখানে আপনাকে 50-50 আপনি করছেন, দুটোই এখানে ব্যালেন্স করতে হবে, আর এখানে স্ট্রঙ্গার সাইডে আপনি এটা করছেন, উইকার সাইডে আপনি এরকম ভাবে দিতে পারেন। 60-40টা আমার কাছে বেটার লাগে, সো মানে এখানে বোঝানোর জন্য যে এটা স্ট্রং সাইডে এটা থাকবে। সো আই বিলিভ দ্য বেনিফিটস আর গ্রেটার, হাউএভার দিস ড্রব্যাকস আর মাইনর কম্পেয়ার টু, এভাবেও বলতে পারেন, কানেক্টরগুলো ইউজ করতে পারেন। সো এখানে অ্যানালিসিস আপনি দেখেন এখানে কি কি আছে। কমন এরর আমরা যদি দেখি একটু, টিপস অ্যান্ড ট্রিক্স আপনার জন্য, এখানে আউটওয়ে এসে স্টুডেন্ট রাইট দি অ্যাডভান্টেজেস ইজ মানি, the disadvantages is pollution. I think advantages outweigh এরকম ভাবে। সো you must explain why money is more important than pollution, এটা আপনাকে বলতে হবে, হ্যাঁ। তো অ্যাডভান্টেজ শুধু এভাবে লিস্ট করে দিলেন আর ডিসঅ্যাডভান্টেজ পলিউশন লিখে দিলেন, এটা দিয়ে কোনো কাজ হবে না, এটা করা যাবে না। আপনাকে ব্যাখ্যা করতে হবে কেন অ্যাডভান্টেজটা, কেন এটা অ্যাডভান্টেজ আর পলিউশনটা, এভাবে ব্যাখ্যা করতে হবে, ব্যাখ্যা করা ছাড়া এটা এস্টাবলিশড হবে না। So while pollution is a concern, the economic survival of the developing nation depends on this industry, making the financial benefit an immediate priority. বুঝতে পেরেছেন? তো এইভাবে
প্ল্যানিং স্ট্র্যাটেজি, দ্য 3 মিনিট রুল, অবশ্যই আপনি প্রশ্ন পড়বেন এবং সেই বিষয়টা ব্রেইনস্টর্ম করবেন। আপনার যখনই আপনি লিখতে যাবেন একেবারে ডিরেক্ট লিখতে শুরু করবেন না, আগে আপনি টাইপটা বোঝার চেষ্টা করবেন, এটা কি ডিসকাশন টাইপ নাকি এটা আউটওয়ে টাইপ, এটা ডিসিশন নেন, তারপরে ব্রেইনস্টর্ম করেন দুটো পয়েন্টে কি কি বলবেন সেটা নিয়ে, এরপরে আপনি স্ট্রংগেস্ট পয়েন্টটাকে সিলেক্ট করেন, কোয়ালিটি ভার্সেস কোয়ান্টিটি কোনটা গ্রেটার, এই কি কি দিয়ে কিভাবে বোঝাবেন সেটা নিয়ে প্ল্যান করেন। এটা যে 3 মিনিট আপনি 3 থেকে 5 মিনিট নেন, অসুবিধা নাই তো। আপনি যদি গুছিয়ে নিতে পারেন কি লিখবেন, এটা আপনার জন্য বেটার, বুঝতে পেরেছেন? সো 3 to 5 মিনিটস এটা আপনি এখানে রাখতে পারেন। Cohesion hacks, don't just say firstly, secondly, use referencing. Text universities are expensive. This financial burden discourages many poor students. Time management, দেখেন আপনি কি করবেন, 40 মিনিটের ক্ষেত্রে প্রথম প্ল্যানিং করবেন, তারপরে ইন্ট্রোডাকশন লিখেন, তারপরে বডি প্যারাগ্রাফ লিখেন, তারপরে আপনি আরেকটা বডি প্যারাগ্রাফ লিখেন, এরপরে কনক্লুশন প্রুফ রিডিং করেন। হ্যাঁ, 40 মিনিটের মধ্যে এটা নিয়ে আসার চেষ্টা করবেন, এটাকে 45-এ নেবেন না। শুরুতে আপনার এটা হয়তো 50 মিনিট লাগবে, 60 মিনিট লাগুক, কিন্তু আমরা ফাইনালি কিন্তু এটা নিয়ে যাইতে হবে আমাকে 35 মিনিটসের মধ্যে। কারণ আপনি ইন্ট্রোডাকশন লিখতে আপনার অবশ্যই 3 মিনিট লাগবে ইন্ট্রোডাকশন লিখতে, বা 3 থেকে 4 মিনিট। আমি যদি স্ট্যান্ডার্ড ওয়েতে যদি দেখাই তাহলে আপনার অবশ্যই বডি প্যারাগ্রাফ আপনাকে 8 থেকে 10 মিনিটের মধ্যে আপনি লিখে ফেলতে পারবেন, আর একটা বডি প্যারাগ্রাফ একই রকম 8 থেকে 10 মিনিট, আর আপনি কনক্লুশন যখন লিখবেন সেটাও আপনার 2 থেকে 3 মিনিট আপনি লিখে ফেলতে পারবেন। তাহলে খেয়াল করেন, তাহলে আপনি কত মিনিটে লিখতে পারেন, খুব যখন প্রো লেভেলে হয়ে যাবেন তখন 3 8 11, 11 8 19, 19 আর 2 21 থেকে 25 মিনিট আপনি এখানে ইনভেস্ট করতে পারেন। আর এখানে 4 10 14 24 27 30, তাহলে মনে রাখবেন এইটুকু সময় আমার লেখা লাগবে। হ্যাঁ, প্ল্যানিং তার সাথে অ্যাড হবে, এখানে যদি প্ল্যানিং অ্যাড হয় তাহলে আপনার 30 মিনিট, যখন আপনি প্রো লেভেলে চলে যাবেন, আর 35 মিনিটটা হচ্ছে স্ট্যান্ডার্ড, আপনার একটু বেশি সময় লাগলে এটা। সো 35 মিনিটে আমাকে পৌঁছাতে হবে, ঠিক আছে? শুরুর দিকে এভাবে একটু দিয়েছি, কিন্তু এটা যদি আপনার এটাই ফলো করেন তাহলে খুব একটা হবে না। এই 35 মিনিটের জায়গায় 5 মিনিট অ্যাড করেন, তাহলে আপনার প্রুফ রিডিং এর জন্য আপনি রাখতে পারবেন, রিভিশনের জন্য রাখতে পারবেন। তো অবশ্যই এটা 35 মিনিটের উপরে যাওয়া যাবে না, এটাই কিন্তু স্ট্যান্ডার্ড না, এটা আপনাকে একটু কমফোর্টেবল করার জন্য লেখার জন্য এভাবে লিখে দিয়েছি। এটা পরের স্লাইডে এটা আরো কমে যাবে। ওকে, সো আপনার যদি সত্যি এই প্যান স্কোর হিট করতে হয় তাহলে আপনাকে অবশ্যই এখানে কিছু জিনিস খেয়াল করতে হবে, যে আপনার ক্লিয়ার একটা আন্ডারস্ট্যান্ডিং আপনাকে দিতে হবে। কোনো রকমের যে ডেটাগুলো বা স্ট্যাটিস্টিক্সগুলো, ফলস স্ট্যাটিস্টিক্সগুলো, সেগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আপনি কি বলছেন কোনটা আইডেন্টিফাই করতে হবে, যে স্ট্যান্ডার্ড মানে ডিসকাশন এসে নাকি আউটওয়ে এসে, এগুলোকে আইডেন্টিফাই করতে হবে। তো এগুলো যখনই করতে যাবেন, আপনার ডিসকাশন টাইপ এসে কি আসবে, কিরকম কোয়েশ্চেন হতে পারে, আমি কোয়েশ্চেনের টাইপ এখানে দিয়ে দিয়েছি, একাধিক কোয়েশ্চেন দিয়েছি, যেটা আপনারা লিখতে পারেন বাসায়। হোমওয়ার্ক এটা, এই যে 3টা এখানে দেখেন আমি দিয়েছি, এটা আপনাদের জন্য হোমওয়ার্ক থাকছে। ডিসকাশন টাইপ এসে আপনি এটা গো থ্রু করবেন এবং ডিসকাস বোথ ভিউজ অ্যান্ড গিভ ইউর ওপিনিয়ন। 1 নাম্বার এটা, 2 3, 3টা এসে দিয়েছি, আপনারা 3টা এসে লেখার চেষ্টা করবেন। ইউনিভার্সিটি এডুকেশন শুড বি ফ্রি ফর এভরিওয়ান, এটাকে ব্রেইনস্টর্ম করবেন। এই 3টা রাইট আপ আমাকে লিখে গ্রুপে পোস্ট করতে পারেন, আমাকেও ইন্ডিভিজুয়ালি সাবমিট করতে পারেন। ওকে, সো এটা আপনারা আগামী 3 দিনের মধ্যে, এটা 3 দিন প্রতিদিন একটা করে লিখেন, চেষ্টা করেন আগে রিভিউ করা, তারপরে আপনি টেক ইউর টাইম, ডোন্ট অ্যাকচুয়ালি ফিল দ্যাট প্রেশার, টেক ইট ইজি। অল্প সময় বসবেন, 30 থেকে 40 মিনিটে আপনি এটা লিখে ফেলতে পারবেন। এখন দেখে রাখেন, তাহলে এটা লিখতে পারবেন। অ্যাডভান্টেজ যেটা আউটওয়ে করে সেটা আপনার আরো পরের সপ্তাহের জন্য এটা থাকবে, এটা আপনারা আরো এখানে 3টা এসে আছে, এগুলো আপনারা হোমওয়ার্ক হিসেবে পাচ্ছেন এবং আপনারা লিখবেন, প্র্যাকটিস করবেন। আইডিয়া নেওয়ার চেষ্টা করবেন না, আপনারা কোনো রকমের চ্যাট জিপিটি কোনো কিছুই যাবেন না, ব্রাউজ করবেন না, কোনো বইয়ে কোথাও ইন্টারনেটে কোথাও দেখবেন না। আপনি এটা পড়বেন, পড়ে আপনি যে ফর্মুলাগুলো শিখিয়েছি, যে ফরম্যাটে আপনাকে লিখতে বলেছি, এই ফরম্যাটে আপনি আপনার লেখাটা লিখেন।
আমরা পরবর্তীতে আমরা অনেক স্যাম্পল দেখতে পারবো, আমি আপনাদেরকে অনেক লিস্ট অফ স্যাম্পলস দিতে পারবো, আইডিয়া দিতে পারবো, সব দিতে পারবো, কিন্তু আপনি আপনাকে এক্সপ্লোর করার চেষ্টা করেন, আপনার মতো করে লেখার চেষ্টা করেন। আরও আছে এখানে, আমরা এভাবে লিখতেই থাকবো। 3-9টা, পরবর্তীতে পরের উইকে এটা চলে যাবে। সো ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন ইউ ক্যান আস্ক, আই এম রেডি টু অ্যান্সার। সো থ্যাংক ইউ। Okay, so if you don't have any queries or any comments to share, I'm going to conclude our today's session. Thank you very much. Have a good day. Assalamu alaikum wa rahmatullah.